তো আমাদের আজকের যেই সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি, সেটা টপিকটা হচ্ছে সাস্টেইনেবিলিটি ইন দ্য টেক্সটাইল সাপ্লাই চেইন। তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা পার্টিসিপেন্টস জয়েন করছে এই মুহূর্তে, বিভিন্ন টেক্সটাইল ইনস্টিটিউশন থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যারা আমাদের সাথে জয়েন করছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনে জয়েন করার জন্য। এবং সেই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার খুব প্রিয় একজন বড় ভাই শরীফ পাটোয়ারি ভাইকে, যে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য এবং আমাদের সাথে আজকে এই সেশনে জয়েন করার জন্য। তো আমরা আসলে অনেক কথাই শুনবো ধারাবাহিকভাবে। আহ, তো আমি আর বেশি কথা না বলে শুরুতেই শরীফ পাটোয়ারি ভাইয়ের কাছে যাইতে চাই। যে ভাই, আপনার কাছে আমার ফার্স্ট কোশ্চেন, যে বর্তমান যুগের যে চাহিদা, সেখানে আমরা দেখি যে সাস্টেইনেবিলিটি এবং এই সাপ্লাই চেইন দুইটা আসলে খুব হট একটা মানে কনসেপ্ট। এবং এটা নিয়ে আসলে গ্লোবালি অনেক বেশি রিসার্চ হচ্ছে, অনেক বেশি কাজ হচ্ছে। ট্রেডিশনাল আমাদের যে আসলে ম্যানুফ্যাকচারিং প্রসেস ছিল একটা সময়, যেটা হয়তো এখনো কিছু কিছু জায়গাতে আমাদের বাংলাদেশে ফলো করা হয়, সেই জায়গা থেকে আসলে আমরা সরে আসছি। এবং গ্লোবালি বায়ারদের চাহিদার কথা চিন্তা করে বা কাস্টমারদের চাহিদার কথা চিন্তা করে আমরা আসলে এই জায়গাগুলোতে এখন মুভ করতে যাচ্ছি। তো এই দুইটা কনসেপ্টকে আসলে আপনি মার্চ করে যে আজকে টপিকস হিসেবে চুজ করছেন, তার আসলে কারণটা কি এবং এটা নিয়ে আসলে কিভাবে কাজ হচ্ছে, এই প্রসেসটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। এবং পাশাপাশি সাস্টেনেবিলিটি কনসেপ্টটা আমি যতদূর জানি এটা একটা ভাস্ট কনসেপ্ট। আমরা কিন্তু আসলে ইকোনমিক সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে পারি, আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে পারি, বা আমরা সোশ্যাল সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে পারি। তো এই টেক্সটাইল সাপ্লাই চেনে আসলে আমরা কোন সাস্টেনেবিলিটিটাকে আসলে লিঙ্ক করি, তো এটাও আপনার সাথে আপনার মুখ থেকে আমরা শুনবো। তো আমি আসলে এখন সরাসরি আপনার কাছে চলে যাব, যে আপনি যদি আমাদের এই ব্যাপারে একটু বলেন। ওকে, থ্যাংক ইউ মারুত আমাকে ইনভাইট করার জন্য। যারা আজকে অডিয়েন্স হিসেবে এখন জয়েন করছে তাদেরকেও অনেক থ্যাঙ্কস, কারণ এই প্রোগ্রামটা আসলে তোমাদের জন্যই বা আপনাদের জন্যই। মারুতের সাথে আসলে আমি ডাকনাম ধরে বলি, মারুতের সাথে আমার সম্পর্ক আমি জানি না পুরো নাম ফাহাদ মাহমুদ মারুত হয়তো হ্যাঁ বা। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা তো একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, একই হলে ছিলাম, মানে খুবই ক্লোজ সম্পর্ক আমাদের। সো এই আর কি, অনেক অনেক দিনের সম্পর্ক আর কি। সো আমি আসলে খুবই থ্যাঙ্কফুল যে মারুত আমাকে ইনভাইট করছে কিছু বলার জন্য। সাস্টেনেবল, আমি আসলে একটা প্রেজেন্টেশন তৈরি করছি। সো আমি যখন এটা প্রেজেন্ট করব, প্রেজেন্টেশনের ভিতরে অনেক কিছু চলে আসবে, বাট আমি জাস্ট মারুফ যে কোশ্চেন গুলো বললো সেই কোশ্চেন গুলো জাস্ট একটা সামারি দেই। সেটা হচ্ছে যে সাপ্লাই চেইন এন্ড সাস্টেনেবিলিটি, এই দুইটা কনসেপ্টকে যদি আমরা এক করি, আসলে বর্তমান যুগে সাপ্লাই চেইন গুলো যেভাবে চলছে, সাপ্লাই চেইন বলতে আমরা যেটা বুঝি, একটা প্রোডাক্ট আমরা কনজিউমার যারা, ধরো আমরা তো প্রত্যেকে এক একজন কনজিউমার, হ্যাঁ। তো আমরা যে কোনো প্রোডাক্ট যখন আমরা কনজিউম করি, সেই প্রোডাক্টটা কিন্তু একটা লং গ্লোবালাইজড সাপ্লাই চেইনের মধ্য দিয়ে প্রসেস হয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়েছে। যে আমরা যদি একটা টি শার্টের কথা চিন্তা করি, ধরো একটা টি শার্ট, সো টি শার্ট প্রোডাকশন সিস্টেমটা কিন্তু গ্লোবালি স্ক্যাটার্ড একটা সাপ্লাই চেইনের মধ্যে দিয়ে আসছে। ধরো দেখা গেছে যে আমি ফাইবারটা চায়না থেকে আনছি, বা সেন্ট্রাল এশিয়ান কোনো কান্ট্রি থেকে আনছি, বা ইন্ডিয়া থেকে আনছি, আর একটা দেশ থেকে। বাংলাদেশে সেটা দেখা গেছে আমি প্রডিউস করছি। আবার তারপর একটা লজিস্টিক যদি আমি চিন্তা করি, অন্য একটা দেশ সিঙ্গাপুরে গেল, সেখান থেকে আবার আমেরিকাতে গেল, বা অনেক সময় দেখা গেছে আমরা অ্যাক্সেসরিজ অন্য দেশ থেকে আনতেছি। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে পিস গুলা তৈরি হয়ে তারপরে ফাইনালি কনজিউমাররা একটা প্রোডাক্ট পায়, বাট সাপ্লাই চেইন গুলো বিভিন্ন জায়গায়। তো এই যে আমি যত প্রসেস করতেছি, অ্যাক্সেসরিজের কথা বলি বা মেইন প্রোডাক্ট বা ফাইবার বা ইয়ার্ন, যেটাই আমি যেখানেই করতেছি না কেন, সেটা আমরা ইথিক্যালি করতেছি কিনা এবং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়েতে করতেছি কিনা, এইটাকেই একসাথে বলা হচ্ছে সাস্টেনেবিলিটি, এই কনসেপ্টটাকেই। আমি ধরো আমি একটা জায়গায় আমি একটা কাপড়কে ডাই করলাম, আর আমি যে ওয়াটারটা ডিসচার্জ করলাম সেটা আমি এনভায়রনমেন্টালি পলিউটিং ওয়েতে করলাম, মানে ওয়াটারটা সঠিকভাবে ট্রিট না করে আমি পরিবেশে ছেড়ে দিলাম, যার জন্য দেখা গেছে যে ডাউন দ্য লাইন আফটার 10 ইয়ার্স or 20 ইয়ার্স ওই পরিবেশটা নষ্ট হয়ে গেল এবং ওই জায়গার মানুষরা ক্যান্সারে ভুগতেছে বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে ভুগতেছে। সো এটা আসলে খুবই, এটা সমস্যা, এটা যেহেতু প্রবলেম। সো আমি আসলে কাজটা এমন ভাবে করতেছি কিনা যে যেটা ওই যে জায়গায় হচ্ছে কাজটা, সেই জায়গার পরিবেশ এবং মানুষের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে না। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে। আমি যদি সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি এটা, যে ওই জায়গার সোসাইটিটাকে এটা আগায় নিচ্ছে কিনা, অ্যাডভান্স করতেছে কিনা, ওই জায়গার সোসাইটিটাকে কোনো কন্ট্রিবিউট করতেছে কিনা। তো এই এই বিষয়গুলো মানে ইথিক্যালি, আমি যদি ইথিক্যালি চিন্তা করি, যে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি যে ব্যবসাটা করতেছি, যে কাজগুলো করতেছি, সাপ্লাই চেইনের যে জায়গাটাতে আমি কাজ করতেছি কিনা, সেই জায়গাটা আমি ইথিক্যালি করতেছি কিনা এবং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়েতে করতেছি কিনা, এটাই হচ্ছে সাস্টেনেবিলিটি আর কি। তো
তো সাপ্লাই চেইন আর সাস্টেনেবিলিটির এই জায়গায়। আর মারুতি আরেকটা কোশ্চেন করলো যে সাস্টেনেবিলিটি তো তিনটা সাইড, সাস্টেনেবিলিটিকে আমরা এইভাবে ব্রডলি যদি দেখি, আমরা সোশ্যাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং ইকোনমিক সাস্টেনেবিলিটি, তিনটা জিনিস আমি প্রেজেন্টেশনে দেখাচ্ছি। সো এই তিনটা সাইড আছে, আমি এখন কোন সাইড নিয়ে কাজ করব বা কোন সাইডে আমি চিন্তা করতেছি, এটা একটা মুখ্য বিষয় আর কি। বাট এই তিনটা সাইডে আছে। টেক্সটাইল সাপ্লাই চেইনের কথা আমি, যে কোনো সাপ্লাই চেইনই একটা সাইড নিয়ে কাজ করে না, মানে শুধু সোশ্যাল বা শুধু এনভায়রনমেন্টাল বা শুধু ইকোনমিক, এটা না। হয়তোবা একটু এদিক সেদিক হয় যে আমি এনভায়রনমেন্টাল বেশি জোর দিতেছি, সোশ্যালটা একটু কম দেখতেছি, বাট এই তিনটা লেগস এত মানে ইন্টারকানেক্টেড যে একটা করলে আরেকটা হয়, আসলে একটা থেকে আরেকটা বের হওয়া যায় না, তিনটা একদম একসাথে হওয়া আর কি। সো টেক্সটাইল সাপ্লাই চেইন ইন দ্যাট সেন্স তিনটা বিষয়ই দেখে, সোশ্যাল সাস্টেনেবিলিটি এবং এবং এগুলো কি, এগুলো বলতে আমরা কি বুঝি সেটাও আমি একটু হালকা ডিটেলস আলোচনা করব। সেগুলো করি বাংলাদেশের প্রেক্ষাপটে ডেফিনেটলি আমাদের যে ইন্ডাস্ট্রি, সাস্টেনেবিলিটিটা খুবই মানে ইম্পর্টেন্ট হবে ইন ফিউচার, এবং এখনই এটা খুবই রাইজিং এইসব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেহেতু আমাদের এক্সপোর্ট যেহেতু ওয়েস্টার্ন বেস, আমরা যদি ইউরোপ এবং আমেরিকাতে আমরা এক্সপোর্ট করি, এবং এইসব জায়গার কনজিউমাররা 20 ইয়ার্স আগে থেকেই এই ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে বা ওদের এই কনসাসনেসটা শুরু হয়ে গেছে যে আমরা এজ এ কনজিউমার, বাংলাদেশি কনজিউমার হিসাবে আমরা যখন মার্কেটে ঈদে বা বিভিন্ন প্রোগ্রামে কোনো কিছু কিনতে যাই, আমরা কিন্তু চিন্তা করি না যে প্রোডাক্ট কোথেকে আসলে, কি বানালো, কেমনে বানাইলো, বা এগুলো কিন্তু আমরা চিন্তা করি না। আমরা যাই, একটা জিনিস ভালো হয়েছে, পছন্দ হয়েছে, ফিট হয়েছে, এটা কম দামে আছে কিনা বা আমার টার্গেট প্রাইসের ভিতরে আছে কিনা, হইলে কিন্তু আমি কিনি, বাকি আমি কিন্তু অন্য জিনিস চিন্তা করি না। বাট গ্লোবাল এই ওয়েস্টার্ন কান্ট্রি যারা, ইউরোপ এবং আমেরিকা, এসব কনজিউমাররা যেহেতু এদের সোসাইটির কনজাম্পশন বেস, আমরা তো ওই লেভেলের কনজিউমার এখনো হয়ে উঠতে পারি না বাংলাদেশে যারা আছে আর কি। আমরা কনজিউম করি ধরো সীমিত আকারে, আর এইসব দেশে কনজাম্পশন কিন্তু ম্যাসিভ লেভেলে, মানে যেটা আমরা চিন্তাও করতে পারি না যে কি লেভেল। ওদের জীবনের প্রত্যেকটা জিনিসে কনজাম্পশন, মানে ওরা আসলে নিজেরা কিছু প্রডিউস করে না তো। সো ওদের ঘরে ঢুকলে তুমি দেখবো যে ম্যাটেরিয়ালস, এটাকে বলে ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি। এই জন্য আমরা বলি যে ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি, কনজিউমার সোসাইটি। এই ওয়েস্টার্ন সোসাইটি গুলাতে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি, কনজিউমার সোসাইটি বা ক্যাপিটালিস্টিক সোসাইটি এই টার্মগুলা বলে। কেন? কারণ এটা কনজাম্পশন বেস, এটা ম্যাটেরিয়াল বেস, ম্যাটেরিয়াল ছাড়া এরা কিছু বুঝে না। ধরো মন খারাপ হয়েছে, কিছু শপিং করলে মন ভালো হয়, বুঝতে পারছো? এইরকম কনজাম্পশন আর কি। পকেট, যেহেতু পারচেজিং পাওয়ার বেশি, যেহেতু পকেটে টাকা আছে, ধরো পারচেজিং পাওয়ার বলতে বোঝা যায় আমি কত পরিমাণ কিনতে পারি, কি পরিমাণ টাকা আমার কাছে আছে। আমার পকেটে যদি ধরো কারণ ছাড়া $10-20 পড়ে থাকে এবং আমার মন খারাপ, আমি কি করবো? আমি হয় কিছু খাইতে যাবো রেস্টুরেন্টে বা আমি কিছু কিনবো, তাই না? স্পেশালি ফিমেল কনজিউমারদের কথা যদি আমরা চিন্তা করি, তাদের ক্ষেত্রে এই রিটেল থেরাপি, এই কথা বলে, রিটেল থেরাপি নামে একটা টার্ম আছে, বা কম্পালসিভ বাইং বলে একটা কথা আছে, যে ওরা যখন ঢুকে দোকানে, এমন হয় যে আননেসেসারি জিনিস কিনতেছে, কিনে মিনে আনছে, পরে 2 দিন পরে মনে হলো যে না, এগুলা কিনা ঠিক হয় না, কাউকে দিয়ে দিল, ডোনেট করে দিল, এরকম, এটাকে বলে কম্পালসিভ বাইং। এটা করে। আবার দেখা যাচ্ছে রিটেল থেরাপি, যে ওদের মন খারাপ বা বিষণ্ণ বা কোনো কিছু নিয়ে সমস্যা, ওরা থেরাপি হিসেবে শপিং করে, এটা একটা থেরাপি ওদের আছে, রিটেল থেরাপি বলে। সো এই যে কনজাম্পশনের লেভেল আছে, কনজাম্পশন লেভেল অন্য লেভেলে। সো যেহেতু এত পরিমাণ কনজিউম করে এবং এটা গ্লোবালাইজ সাপ্লাই চেইনের মাধ্যমে আসে, সেগুলো অন্যান্য দেশের কি পরিমাণ ক্ষতিরোধী করতেছে বা কি হচ্ছে না হচ্ছে, এগুলো সবসময় এদের মিডিয়াতে আলোচনা হয়। সো এই জন্য এরা সাস্টেনেবিলিটিটাকে খুব ইম্পর্টেন্স দেয়, খুব ভালোভাবে দেখে যে না, আমি যেটা আমার কেনার মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে আমি যাতে আরো কোনো ক্ষতি না করি। যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, কিন্তু এই প্রোডাক্টের কারণে দেখা গেছে বাংলাদেশে হাজার হাজার শ্রমিক মারা যাচ্ছে, আমার এই প্রোডাক্টটা আমাকে পড়াইতে গিয়ে বা আমাকে প্রোডাক্টটা দিতে যায়, এটা আমি হইতে দিতে পারি না, এই ইথিক্যাল গ্রাউন্ড থেকে ওরা এটা করে না। সো এরা সবসময় এই জিনিসগুলো দেখে। তো সেটার হিট অবশ্যই আমাদের দেশে আফটার রানা প্লাজা অনেক বেশি ম্যাসিভ আকারে আছে, বাট এটা সবসময় ছিল, ইন ফিউচার এটা আরো বেশি আছে। ইনফ্যাক্ট আমার পিএইচডি তে মানুষ যে একটা কোশ্চেন করছে যে আমি কেন এই টপিক ইন্টারেস্টেড, আমার পিএইচডি এবং মাস্টার্স ওভারঅল কাজটাই আমি টেক্সটাইল সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করি। তো সাস্টেনেবিলিটির তো অসংখ্য ডেপথ এন্ড শেড আছে। তার ভিতরে আমি মাস্টার্সে করছি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিভাবে সাস্টেনেবিলিটিকে হেল্প করতে পারে, সোশ্যাল মিডিয়া কনজিউমারদেরকে কিভাবে আরো কনসাস করতে পারে ইন টার্মস অফ সাস্টেনেবিলিটি, এবং সাস্টেনেবল পারচেজার হিসাবে তাদেরকে কিভাবে তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়ার এই মানে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে, যে একজনের মাধ্যমে একজন শোনা, কমেন্ট করা বা শেয়ার করা, এই বিষয়গুলা, যে ভার্চুয়াল অ্যাক্টিভিটি যেগুলা, এইটা কিভাবে সাস্টেনেবিলিটি হেল্প করতে পারে, এটা ছিল মাস্টার্সের টপিক। আর আমি পিএইচডি তে কাজ করতেছি হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড ক্লদিং, যেটা এখানে আবার সেকেন্ড হ্যান্ড ক্লদিং খুবই ট্রেন্ডি এখন, যেহেতু ফার্স্ট হ্যান্ড ক্লদিং বা ফার্স্ট ফ্যাশন ক্লদিং যেটা আমরা বলি, এখন যেটা আমরা দেখতেছি সারা দুনিয়াতে ফার্স্ট ফ্যাশন, যে 2 মাস 3 মাসের ভিতরে লিড টাইমের ভিতরে প্রোডাক্ট তৈরি হচ্ছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে,
এই যে দ্রুত ফাস্ট ফ্যাশন যেটা, এইটাকে এটার হচ্ছে মানে অনেক ধরনের এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইম্প্যাক্ট আছে, ব্যাড ইম্প্যাক্ট। তার ভিতরে ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হচ্ছে যে ক্রিয়েশন অফ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ওয়েস্ট জেনারেশন অফ, মানে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ওয়েস্ট জেনারেশন। কেন? কারণ দেখো এখানকার কনজিউমাররা ইউএসএ তে অন এন অ্যাভারেজ 80 পাউন্ডস টেক্সটাইলস হচ্ছে ওরা ওয়েস্ট করে পার ইয়ার। ইউএস এর এটা হচ্ছে পরিসংখ্যান যে 80 পাউন্ডস ওজন। 80 পাউন্ডস আমরা অন এন অ্যাভারেজ ধরতে পারি অ্যাপ্রক্সিমেটলি 40 কেজি। সো ওরা প্রতি বছর 40 কেজি মনে করো এই কাপড় চোপড় ফালায় প্রতি বছর। 40 কেজি, তুমি চিন্তা করো 40 কেজি। আমরা যদি আমাদের ডেনিম জিন্স বা টি শার্ট পরে, এগুলো কিন্তু অত ওজন না। তুমি ওজন দিয়ে দেখো যে তোমার সব কাপড় চোপড় ওজন দিলে 2 কেজিও হবে না, তাই না? মানে খুবই কম ওজন কিন্তু এগুলো। 40 কেজি কাপড় কিন্তু অনেক কাপড়, ঠিক আছে? তো ওরা প্রতি বছর এত কেজি কাপড়, 40 কেজি কাপড় খালি ফালায়। এবং অন্যান্য যে ইউকে বা অন্যান্য যে বড় দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বা অস্ট্রেলিয়া, সব দেশেই এরকম কনজাম্পশন। বাট ইউএস হচ্ছে ম্যাসিভ। ইউএস এর পরে যারা আছে তারা অলমোস্ট ইউএস এর হাফ। সো ইউএস সবচেয়ে বেশি এরকম করে। তো এই যে ওরা যে ফালায় এই কাপড় চোপড় গুলোর একটা বড় অংশ যা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, স্পেশালি আফ্রিকান কান্ট্রিতে, যেমন কেনিয়া বা জিম্বাবুয়ে বা উগান্ডা বা আরো যেসব কান্ট্রি গুলো আছে, ওইসব কান্ট্রিতে এই সেকেন্ড হ্যান্ড ক্লদিং গুলা ওরা শিপ করে দেয়। ওখানে এই সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর উপরে ভিত্তি করে একটা বড় ট্রেড নেটওয়ার্ক আছে, ওটার উপরে আবার অনেকে যে মার্চেন্ডাইজার আছে কিনে বেচে, এগুলা ওরা করে। এটার ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে ওদের লোকাল ইকোনমি, দেখা গেছে যে ওদের লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো এটার জন্য ফ্লারিশ করে না। তো এটা নিয়ে ওদের অনেক কথাবার্তা চলে, এটা একটা। বাট এই শিপ করার পরেও আরো অনেক কাপড় চোপড় থেকে যায়, যেটা কিনা ওদেরকে হয় মাটির নিচে চাপা দিতে হয় ল্যান্ডফিলিং, অথবা এটা পুরাই দিতে হয় ইনসিনারেশন বলে এটা। সো ল্যান্ডফিল অথবা ইনসিনারেশন, যেটা হয় পুরাই দিল অথবা ল্যান্ডফিল করলো। এখন ল্যান্ডফিল যদি করে, ল্যান্ডফিল হচ্ছে ওয়েস্ট স্ট্র্যাটেজি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তুমি ওয়েস্টটাকে যতভাবে ম্যানেজ করতে পারো, তার সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে ল্যান্ডফিলিং। মানে সব শেষে তোমার কোনো আর উপায় নাই, তখন তুমি মাটি চাপা দিবা এটাকে, ঠিক আছে? কারণ এটার এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইম্প্যাক্ট হচ্ছে সবচেয়ে হাই। আর ইনসিনারেশনও তার জাস্ট আগের স্টেপ হচ্ছে যদি তোমার ল্যান্ডফিলের আগে যদি তুমি কিছু করতে পারো, তাহলে পোড়ায় দাও উইথ হিট রিকভারি। সেখান থেকে কিছু হিট যদি তুমি ক্যাপচার করতে পারো, সেই হিটটা দিয়ে তুমি হয় বয়লার পোড়ালে বা অন্য কোনো ইলেকট্রিসিটি জেনারেট করলা, ওই হিটটা দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করলা। বাট সেটা হচ্ছে ল্যান্ডফিলের যাক আগের স্টেপ। সো ইনসিনারেশন এবং ল্যান্ডফিল দুইটাই হচ্ছে বাজে, তার উপরে আরো কিছু হায়ারার্কি আছে, আমি সেটা বলতেছি। বাট ল্যান্ডফিলের যদি স্ট্যাটিস্টিক্স তোমাকে দেই, যে টেক্সটাইল ওয়েস্ট ইউএসএ তে হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ওয়েস্ট স্ট্রিম, ঠিক আছে? যে যত ধরনের ওয়েস্ট ওরা এক বছরে জেনারেট করে, তার ভিতরে টেক্সটাইলস এই যে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ওয়েস্ট স্ট্রিম ওদের ল্যান্ডফিলে। এবং এই লেটেস্ট 2007 এর লেটেস্ট যেই ওদের স্ট্যাটিস্টিক্স, 2017 এর পরে আর ওদের রিসার্চ হয়নি। সো 2017 এর ডেটা হচ্ছে যেটা বের হয়েছে 2019 এর ডিসেম্বরে বেসিক্যালি। সো আমরা এখন 2020 এর মাত্র 5 মাস গেল। সো 2020 এটাতে ওরা দেখাচ্ছে যে 62% হচ্ছে ওদের যত ওয়েস্ট জেনারেট করা ইউজ রিগার্ডলেস এনিথিং, টেক্সটাইল, সিরামিক্স, উডস, ফার্নি, হোয়াটএভার, 62% ওরা ল্যান্ডফিল করে। তার মানে দেখো 100 কিলোগ্রাম যদি ইউএসএ তে ওয়েস্ট জেনারেট হয়, 62%ই ল্যান্ডফিল হচ্ছে। এবং এটা যদি আমরা ওইভাবে প্রপোর্শন করি, তাহলে টেক্সটাইলেরও ম্যাসিভ ইম্প্যাক্ট আর কি। সো এই যে ওয়েস্ট হচ্ছে একটা বড় ধরনের সমস্যা, যার জন্য সেকেন্ড হ্যান্ড ক্লদিংটা এখানে একটু ট্রেন্ডে। যে ওরা সেকেন্ড হ্যান্ড ক্লদিং শুধু যদি তুমি কেউ যদি ফার্স্ট হ্যান্ড ক্লথ না কিনে সেকেন্ড হ্যান্ড কিনে, তাহলে দেখছো ওটার ওয়েস্ট হইলো না। সো ওয়েস্ট কমাচ্ছে ওরা, সিস্টেম সাস্টেইন হলো। এবং এমবেডেড যে রিসোর্স, এমবেডেড রিসোর্স বলতে আমরা বলতেছি যে এই প্রোডাক্টের পিছনে যত কিছু ঢুকছে এই পর্যন্ত, ধরো কাপড়, সুতা, বাটন, এনার্জি, মানুষের শ্রম, এভরিথিং, এটা এমবেডেড রিসোর্স। ওই রিসোর্সটা লং টাইম ইউটিলাইজেশন প্রসেসের ভিতরে যাচ্ছে। এবং এখানে একটা স্টাডিজ আছে যে গ্লোবালি এই যে আনইউটিলাইজেশন, যেটা আমরা যে টেক্সটাইল আনইউটিলাইজ হয়, যে মানে যে ফেলে দেই বা এরা যে কনজিউমাররা যেটা ডাম্প করে দেয় বা মাটি চাপা দেয়, এটার ওভারঅল গ্লোবালি ভ্যালু হচ্ছে $500 বিলিয়ন। আন্ডার ইউটিলাইজেশন ভ্যালু যেটা $500 বিলিয়ন। এখন দেখো বাংলাদেশের পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু এখনো $40 বিলিয়ন হয় নাই, ঠিক আছে? অ্যারাউন্ড 40 ধরা যাইতে পারে, মানে যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি। সো 40 বিলিয়ন বাংলাদেশের এত ম্যাসিভ ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু $40 বিলিয়ন না। তাহলে তুমি কম্পেয়ার করো যে $500 বিলিয়ন ভ্যালুটা কত ভ্যালু। সেই পরিমাণ ভ্যালু আমরা নষ্ট করি কাপড় চোপড় শুধু ফালায় দিয়ে, বুঝছো? তো যার জন্য সেকেন্ড হ্যান্ড ক্লদিংটা ট্রেন্ডি, যে ওয়েস্টার্ন কনজিউমার এখন সেকেন্ড, স্পেশালি ইউরোপে এটা ট্রেন্ডটা বেশি। যে ডেনমার্ক, জার্মানি, সুইডেন, এই যে নর্ডিক কান্ট্রি গুলো এবং জার্মানি, এই জায়গাগুলোতে
হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর ট্রেন্ডটা বেশি। ইউএসএ তে এখন ওইটা পিক করে নাই, বাট আসতেছে আস্তে আস্তে। ইউএসএ তে রিটেল যারা মানে অনলাইন রিটেলিং শপ যেগুলা সেকেন্ড হ্যান্ড ক্লদিং বেস, ওরা আবার ফ্লোরিশ করতেছে। বা ট্র্যাডিশনাল ব্রিক এন্ড মর্টার যেগুলা, মানে যে ট্র্যাডিশনাল স্টোর যেগুলা হচ্ছে তোমার দোকান থাকে, ওইসব দোকানে যাওয়া যায় না মানুষ খুব একটা, কারণ ওই স্টোর গুলা একটু পুরাতন হয়, ব্যাড স্মেল হয়, বা অনেকে একটু কনসার্ন থাকে যে পুরাতন কাপড় রোগ টোগ আছে কিনা, আনহাইজেনিক কিনা, অনেকে যাইছে না। বাট অনলাইন যেগুলা ওগুলাতে অনেকে যায়। অনলাইন স্টোর গুলা বেসিক্যালি হয় হচ্ছে তোমার হাই এন্ড প্রোডাক্টের উপর ভিত্তি করে, যেমন ডিজাইনার প্রোডাক্ট বা হাই এন্ড প্রোডাক্ট যেগুলো খুব দামি প্রোডাক্ট, প্রাডা বা তোমার কোকো শ্যানেল বা অন্যান্য যেগুলো আছে ওগুলোর ভিত্তি করে। সো যার জন্য ওগুলা খুব ফ্লাওয়ার, যেমন পশমার্ক, থ্রেড আপ, তারপরে তোমার রিয়েল এইগুলো তুমি সার্চ দিলে দেখতে পারবা যে ওদের ব্যবসা মানে বিলিয়ন ডলারের ব্যবসা। তো যাই হোক, এই জন্য আমি সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর অ্যাকচুয়াল এখন সবাই, এবং এই ওয়েস্টার্ন অফ দ্য হায়ারার্কিতেও বলা হচ্ছে যে রিইউজ বা সেকেন্ড হ্যান্ড ইউজ হচ্ছে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, বাট এটার বিষয়ে এক্সাক্ট রোবাস্ট রিসার্চ নাই যে আসলে কি পরিমাণ ফ্রেন্ডলি। যদি ফ্রেন্ডলি হয়ে থাকে সেটা আমরা কোনো ডিজিটে প্রকাশ করতে পারি কিনা, নাম্বার ভ্যালু কি, এটা আসলে কতটুকু ফ্রেন্ডলি আমি কিভাবে বলতে পারি যে এই যে টোটাল জিনিসটাকে আমি একটা ভিজুয়ালাইজ করতে চাচ্ছি আর কি, যে আসলে সেকেন্ড হ্যান্ড ক্লদিং বা রিইউজ যে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, আসলে কি রকম ফ্রেন্ডলি আমরা কমিউনিকেট করতে চাই কথাবার্তা। তো এই নিয়ে গ্লোবালি রিসার্চ হয়েছে অনেক। ধরো আমি দেখলাম যে সব মিলে 15 থেকে 20টা রিসার্চ পেপার আছে এই রিলেটেড ওভারঅল পুরো ওয়ার্ল্ডে। কিন্তু এটার যে মেইন পাজল, যে সেকেন্ড হ্যান্ড ক্লদিং কতটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা জানার জন্য আমার যে মেইন পিস অফ ইনফরমেশন দরকার সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্লদিং আসলে নতুন কোনো পারচেজকে সেভ করে কিনা। ধরো আমি যদি একটা সেকেন্ড হ্যান্ড আইটেম দোকান থেকে কিনি, এই কিনার মাধ্যমে আমি সিমিলার আর একটা নতুন প্রোডাক্ট কিনা থেকে বিরত থাকতে গেছে কিনা, এইটা যদি না হয় তাহলে আলটিমেটলি এটা সেভ করতেছে না কিছু, কারণ আমি একটা সেকেন্ড হ্যান্ড কিনলাম, নতুন কিনলাম, তাহলে কি আমি আসলে বেশি কিনলাম। সো এই যে পাজলটা, এই পাজল নিয়ে রিসার্চ আছে মাত্র 4টা। আমারটা হবে 5th রিসার্চ আর কি, এবং বাকি 4টারও কিছু ফ্লজ এবং কিছু ল্যাকিংস আছে, ওগুলোকে ইমপ্রুভ করে 5th রিসার্চটা আমি করতেছি। সো আমার এটা আমি আশা করি যে মানে সিগনিফিক্যান্ট একটা রিসার্চ হবে আর কি, যদি শেষ হয় আমি ইন করি। এই জন্য আমি এটা হচ্ছে আমার পিএইচডি কাজ। আমি সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে। মাস্টার্সে কাজ করছি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া কিভাবে সাস্টেনেবিলিটিটাকে আরো আগে নিতে পারে এই রিলেটেড। সো এইগুলো আমি মারুতের কোশ্চেনের ভিত্তি করে কিছু ইন্ট্রোডাকশন দিলাম। কিছু একটা কোশ্চেন আছে, আচ্ছা মারুত আমি কি কোশ্চেনটা নিব নাকি পরে নিব কোশ্চেন? আমরা লাস্টে নিব, সবগুলা শেষ হলে আমরা কোশ্চেন যারা করা তারা কোশ্চেন করে রাখো, এগুলা সবাই পরে নিব। সেটাই এই মুহূর্তে আমি আসলে ফর্মাল প্রেজেন্টেশনে চলে যাই। ওকে, শিওর। আমি মনে করি যে প্রেজেন্টেশনটা আরো বেশি ক্লিয়ার করবে টোটাল কনসেপ্ট গুলো আমি যা যা বলছি। এবং এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আমি এই ফাইলটা মারুতির কাছে দিয়ে দিব, সো যাদের দরকার হয় তারা এই ফাইলটা নিয়ে নিতে পারো। এই ফাইলের ভিতরে আমি অনেকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেমিনাল পেপার যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি যেই রিসার্চ পেপার গুলো এমবেড করে দিছি। সো প্রেজেন্টেশনটা নিলেই ডাবল ক্লিক করলেই ওই পেপার গুলো অন হবে। তোমরা চাইলে ওগুলো একটা 30-40 পেজের আস্তে আস্তে ফ্রি টাইম এগুলো পড়লে আরো বেশি রিসোর্স পাওয়া যাবে আর কি। অনেক ডকুমেন্টস এর ভিতরে আছে, অনেক সাইটেশনস আছে, ওগুলা যেগুলা এমবেড করা নাই ওগুলা গুগল স্কলারে সার্চ দিলে ওই রিসার্চ পেপার গুলো চলে আসবে। সো ওগুলা দেখা যেতে পারে। সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ শিওর। ওকে, দেখা যায় আমার স্ক্রিন? হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন, সব দেখা যাচ্ছে। ওকে ওকে, সো আমি এটাকে ফ্যাশন সাস্টেনেবিলিটি দিছি টপিকটা এই জন্য, কারণ ফ্যাশনের ভিতরে আসলে আমরা একটা আমব্রেলা টার্ম, এটা অনেকভাবে সাস্টেনেবিলিটি টার্মটা অনেকভাবে আমরা বলতে, টেক্সটাইল সাস্টেনেবিলিটি, অ্যাপারেল এন্ড টেক্সটাইল সাস্টেনেবিলিটি। ফ্যাশন বলতে আমরা টেক্সটাইল প্লাস অন্যান্য আরো জুয়েলারি আর অনেক কিছুই বুঝি। তো ওভারঅল সবকিছু একই, বাট আজকের কনভারসেশনটা যদিও ফ্যাশন সাস্টেনেবিলিটি দেওয়া, আমি আসলে টেক্সটাইলে সীমাবদ্ধ রাখবো যেহেতু সবাই টেক্সটাইল অডিয়েন্স। ওকে, আচ্ছা আমরা যদি এই পিকচারটা দেখি, এখানে যেটা আছে এখানে যদি আমি দেখি, দেখো যে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের লাগবে। হ্যাঁ, তা আমাদের লাইফে আমরা যত কিছু করি না কেন, সবকিছু কেন করি? ইকোনমির জন্য, যে আমরা যাতে বেটার লাইফ পাই, বেটার সোসাইটি পাই, বেটার ইনফ্রাস্ট্রাকচার পাই। এই জন্য কিন্তু আমরা এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আমাদের করি, এবং সেই ইকোনমিক অ্যাক্টিভিটিসটা আমরা কিন্তু যে কোনো একটা সোসাইটিতে করি, যে কোনো একটা স্পেসে করি, যে কোনো একটা জায়গায় করি, তাই না? তো সোসাইটি কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ভিতরে ইনভলভ, আর সেটা আমরা আরেকটি স্পেসে করি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সো আমরা যদি দেখি যে কোনো কাজ বেসিক্যালি একটা ইকোনমিক কাজ, আমরা যত কিছুই করি না কোনো পৃথিবীতে, এটাকে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় যে একটা ইকোনমিক কাজ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। সেটার আরেকটি স্পেস, এটা যদি আমরা স্পেস কল্পনা করি, আরেকটি স্পেস হচ্ছে সোসাইটি, যে কোনো একটা জায়গায় আমি কাজটা করতেছি এবং সেই জায়গার মানুষ
এবং এনভায়রনমেন্টকে নিয়ে আমি কাজটা করতেছি, তাই না? এই তিনটা আমরা বুঝলাম ধরো মোটামুটি। এখন দেখো যে ট্র্যাডিশনালি আমরা এই কাজটা কিভাবে করতেছি। আমরা এই যে আমাদের ইকোনমি, আমরা মানি জেনারেশনের যে কাজটা আমরা যদি দেখি সেটা আমরা কিভাবে করতেছি, আমরা টেক মেক অ্যান্ড ওয়েস্ট মডেলে করতেছি। ওকে, আমরা কি করি, আমরা নেচার থেকে, পরিবেশ থেকে কিছু জিনিস নিলাম, আমরা কিছু জিনিস বানাইলাম, সেটা ইউজ করলাম এবং ফেলে দিলাম, সেটা আবার পরিবেশে চলে গেল, তাই না? এই তো আমরা তাই তো করি। আমরা ধরো তেল নেই বা কোনটা খনিজ পদার্থ নিলাম, যাই নিলাম, বা আমরা কটন বানাইলাম, মানে গাছপালা রোপণ করে সেখান থেকে আমরা ফাইবার নিলাম, বা আমরা হোয়াট এভার যেটাই করি, আমরা নেচার হয় খনি থেকে তুললাম বা আমরা সেটা এগ্রিকালচার থেকে নিলাম, নিয়ে আমরা কিছু একটা জিনিস বানাইলাম, বেচে দিলাম, ইউজ করলাম, এবং সেটা আমরা কি করলাম, এন্ড অফ দ্য লাইফ আমরা এটা ফেলে দিলাম, ওয়েস্ট করলাম, এবং সেটা এখানে চলে আসলো। এই যে টেক মেক ওয়েস্ট মডেল, এটা শুরু হয়েছে ধরো, মানে শুরু আমরা সারা হিউম্যান অ্যাজ এ হিউম্যান আমরা সারা জীবনই এইভাবে কাজ করে আসছি। এটা ম্যাসিভ লেভেলে অ্যাক্সিলারেট হয়েছে লাস্ট 200 ইয়ার্স আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 1800 দশকের দিক পর থেকে এটা ম্যাসিভ লেভেলে চলে আসছে, যেহেতু আমরা তখন পাওয়ার জেনারেট করতে শিখছি, যে কোল বেস বা ওয়াটার বেস, স্টিম বেস, বা পরে ইলেকট্রিসিটি আসলো, তখন এটাকে আমরা অনেক বেশি অ্যাক্সিলারেট করছি, যে আচ্ছা দ্রুত, মানে ম্যাস লেভেলে নিয়ে গেছি। বাট এটাই ছিল আমাদের, এটাই এখন পর্যন্ত প্রিডমিনেন্টলি আমাদের ইকোনমিক মডেল। নাও এটার প্রবলেমটা কি দেখো, প্রবলেম হচ্ছে দুইটা। একে হচ্ছে এখান থেকে যেখান থেকে আমরা জিনিসপত্র নিচ্ছি, যদি না সেটা রিনিউয়েবল হয়, তাহলে হচ্ছে প্রবলেম। রিনিউয়েবল বলতে ধরো আমরা কন্টিনিউয়াসলি জিনিসপত্র নিতে পারতেছি, ধরো এগ্রিকালচারের মাধ্যমে হোক আর খনি থেকে হোক, আমি কন্টিনিউয়াসলি আমি জিনিসপত্র নিতে পারতেছি, কোনো সমস্যা নাই, আনলিমিটেড রিসোর্স আছে আমার, তাইলে কিন্তু এই জায়গাটাতে সমস্যা নাই। আর ওয়েস্ট যেখানে আমি ফেলতেছি, ধরো এখানে আমার কন্টিনিউয়াসলি স্পেস আছে, আমি যত ইচ্ছা ওয়েস্ট করতে পারতেছি, তাইলে আমার কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা হচ্ছে আমাদের যেটা, আমাদের লিমিটেড রিসোর্স, আমার খনিজ পদার্থ যাই আছে, তেল অয়েল যা আছে, এগুলো প্রেডিকশন হচ্ছে নেক্সট 70 ইয়ার্স এর ভিতরে ওয়ার্ল্ডের যত ম্যাসিভ রিসোর্স আছে সব হাফ হয়ে যাবে, অথবা অলমোস্ট ডিপ্লিট হয়ে যাবে, যে লেভেলে আমরা আগাচ্ছি। সো আমরা নোন রিসোর্স যতটুকু আছে, কারণ আমরা যখন একটা তেলের খনি পাই, আমাদের এস্টিমেট করি যেখানে এত ব্যারেল তেল পাওয়া যাবে। আমরা যখন কয়লার খনি পাই, আমরা এস্টিমেট করি যে এখানে এতটুকু কয়লা আছে। সো এর পৃথিবীর নোন এই যত রিসোর্স আছে খনিজ পদার্থ, এগুলা প্রেডিকশন হচ্ছে নেক্সট 70 ইয়ার্স। একটা প্রেডিকশন হচ্ছে নেক্সট 70 ইয়ার্স এর ভিতরে সব শেষ হয়ে যাবে, আরেকটা প্রেডিকশন বলছে নেক্সট 150 ইয়ার্স এর ভিতরে শেষ হবে। যাই হোয়াট এভার শেষ হবে, 200 বছরের ভিতরে যে শেষ হবে এটা নিশ্চিত, যে লেভেলে আমরা যাচ্ছি। তার মানে দেখো আমাদের এই যে নেওয়ার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে যদি আমরা এইভাবে নিতে থাকি। আবার ওয়েস্টের জায়গাতে আমি যেটা বললাম, যে শুধু আমি ইউএস এর স্ট্যাটিস্টিক্স দিলাম যে এত পরিমাণ ওয়েস্ট জেনারেট হচ্ছে, আর গ্লোবালি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা পেপার আছে, আমি চাইলে সেই পেপারটা শেয়ার করতে পারি, কিছুদিন আগে বললাম। তো সেখানে সারা পৃথিবীর যত ওয়েস্ট আছে, ওয়েস্ট নিয়ে তাদের পেপার। তো সেখানেও ওয়েস্ট হচ্ছে একটা বড় ধরনের বদল, এবং এটা ডিল করার জন্য যত ধরনের অ্যানাজন আছে সব আনছে। এবং ওয়েস্ট হচ্ছে আমাদের, কারণ আমাদের স্পেস নাই, এবং ওয়েস্ট যে কি পরিমাণ সমস্যা সেটা নিয়ে কথা বললে আসলে সারা জীবন চলে যাবে, কারণ আমাদের দেশে আমরা ওইভাবে দেখি না বা ফিল করি না। বাট ওয়েস্ট হচ্ছে একটা ম্যাসিভ লেভেলের সমস্যা। ওয়েস্ট মাটির চাপা দিলে প্রচুর পরিমাণ জায়গা লাগে, সো মানুষ থাকবে নাকি, আমাদের স্পেস তো কম, নাকি মাটি চাপা দিবে। আর যেখানে মাটি চাপা দিচ্ছে তার পেরিফেরি অনেক দূর নিয়ে একটা নিয়ে কোনো মানুষ থাকতে পারে না, কারণ ওই জায়গাতে লিচেট বের হয়। লিচেট বলতে মানে এগুলো যখন পচে গলে ওখান থেকে পানি তো যায়, আবার আন্ডারগ্রাউন্ডে যায়, গ্রাউন্ড ওয়াটারে যায়, এবং সেই ওয়াটার যখন আবার আমরা কনজিউম করি, গ্রাউন্ড ওয়াটারটাতে বেশি গেলে আমরা খাই, মানে সামহাও এটা আমাদের আসে। অথবা এটা দেখা গেছে যে গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে প্ল্যান্টের মধ্য দিয়ে আসে, মানে এটার বায়োডাইভার্সিটির উপরে বিশাল ইম্প্যাক্ট আছে। যদি আমরা ল্যান্ডফিলের কথা চিন্তা করি, আমরা যদি ইনসিনারেশন করি, তাহলে তো গ্যাস ডাইরেক্ট আমরা পোড়ায় দিতেছি, গ্যাস আকাশে উঠতেছে, ওইটা ওখানে গিয়ে তো নানাবিধ ঝামেলা করতেছে। ওয়েস্ট আসলে একটা বড় ধরনের সমস্যা। সো ওয়েস্ট আমরা কিভাবে কমাইতে পারি আর এই জায়গাটা কিভাবে রিনিউয়াল করতে পারি, এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। সো এই জন্য ওরা সায়েন্টিস্টরা, এখন আমরা এসে অ্যাজ এ হিউম্যান কাইন্ড আমরা বুঝতে পারছি টেকমেক ওয়েস্ট মডেল আসলে একটা ফল্টি মডেল, এই মডেল হবে না। সো আমাদের এবং এই মডেলটাকে আমরা লিনিয়ার মডেলও বলতে পারি, যেহেতু এটা এক জায়গা থেকে শেষ হয়ে আরেক জায়গায় যায়, মানে এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় শেষ হচ্ছে। আমরা এটাকে লিনিয়ার মডেল বলতে পারি, টেকমেক ওয়েস্ট মডেল অথবা লিনিয়ার মডেল। নাও এই মডেলটাকে যদি দেখো, এখান থেকে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, যে আমরা এখানে যদি রিনিউয়েবল করে দিতে পারি আর এখানে যদি ওয়েস্ট জেনারেশন কমাইতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান। সো সেটাই আমি নেক্সট স্লাইড গুলোতে আলোচনা করব যে কিভাবে করতে পারি। সো ওভারঅল আমরা এখন, আর এখানে এই টেকমেক ওয়েস্ট মডেলের কিছু ইম্প্যাক্ট কি, সেটা ইম্প্যাক্ট হচ্ছে যে ধরো আমাদের এই 200 বছরে, আগামী 200 বছরে আমরা সব রিসোর্স খেয়ে মেয়ে শেষ করে দিয়ে চলে গেলাম পৃথিবীর, আর ওয়েস্ট ফালায় এমন অবস্থা করে দিয়ে গেলাম, ধরো ওজন হোলটোল সব করে দিয়ে যা আছে, ক্লাইমেট চেঞ্জ করে দিয়ে চলে গেলাম। তা আমাদের নেক্সট জেনারেশন কি হবে? ওরা কিন্তু বেসিক্যালি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, একদম 1000 বছর আগে বা 1500 বছর আগে থেকে মানুষ যেভাবে শুরু করছে, হাঁটি হাঁটি পা পা করে, ধরো অল্প খাইতো,
বাসস্থান ছিল না, রাস্তাঘাট ছিল না, মানে টেকনোলজি ছিল না। এই যে টেকনোলজি, মোবাইল ফোন বা কম্পিউটার আমরা কিভাবে চালাই, একটা মোবাইল ফোনে, আমি লিঙ্কডইনে শেয়ার দিয়েছিলাম কদিন আগে, একটা মোবাইল ফোনে কত 80 ধরনের অ্যালয় আছে, 80টা মৌলিক পদার্থ আছে একটা শুধু স্মার্টফোনে। 80টা, তার ভিতরে কিছু আছে এন্ডেঞ্জার্ড মৌলিক পদার্থ যেগুলো পৃথিবী থেকে হারিয়ে যাবে কিছুদিন পর। তার মানে কি আমরা যেটাই এখন সুফল নিতেছি কিনা, মোবাইল, কম্পিউটার, টিভি, সবকিছু কিন্তু কি আসলে কি মানে মৌলিক পদার্থ, পর্যায় সারণীর প্রত্যেকটা একটা এলিমেন্ট, রাইট? এলিমেন্ট গুলো আসে কোথায়? খনি থেকে। আমরা এখন যদি এগুলা সব শেষ করে দিয়ে চলে যাই, 200 বছর পর আমাদের নাতি নাতনি যারা আসতেছে তারা কি দেখবে? পৃথিবী সব খাখা করতেছে, কোথাও থাকার জায়গাও নাই, কোনো কিছু ইউজ করার জায়গাও নাই। সো বেসিক্যালি তারা শেষ। তা আমরা উই আর মেকিং এ ওয়ার্ল্ড হুইচ ইজ ডুমড ফর দ্যাম। আমরা এটা করতে পারি না। সো যার জন্য 1987-এ ইউনাইটেড নেশনস এর একটা ইয়ে হয়েছিল, সেশন হয়েছিল। সেই সেই সেশনে যে কথাগুলো বলতো তার থেকে একটা মেইন কথা, যে কথাটা এখন সবচেয়ে বেশি হাইলি সাইটেড ডেফিনেশন অফ সাস্টেনেবিলিটি, সেটা বলছে যে মিটিং দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার ওন নিডস। এটা কথার অর্থ হচ্ছে যে আমরা আমাদের যে প্রয়োজনীয়তাগুলো এমন ভাবে আমরা মিট করব যাতে করে ফিউচার জেনারেশনের তাদের প্রয়োজনীয়তাগুলো মিট করতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। অথবা আমরা আমাদের প্রয়োজনীয়তাগুলো, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, হোয়াট এভার আমাদের দরকার, আমরা এমনভাবে মিট করতেছি এটা ফিউচার জেনারেশনকে তো কোনোভাবে ইম্প্যাক্ট করবেই না, বরং আমরা তাদের জন্য বেটার প্লেস রেখে যাব। এইটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। এই যে বিষয়টা, এখানেই আমার ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ চলে আসে, এখানে আমার এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ চলে আসে, এখানে আমার আরো অন্যান্য রেসপন্সিবিলিটি চলে আসে, অ্যাকাউন্টেবিলিটি চলে আসে, যে আমি কাজটা কিভাবে করতেছি। আমি শুধু আমার দিকটা চিন্তা করে করতেছি নাকি ওভারঅল এভরিবডি এলস এর কথা চিন্তা করে করতেছি, যে আমার আশেপাশে যারা আছে, ফিউচারে যারা আসবে, সবার কথা চিন্তা করে কি আমি কাজটা করতেছি। দ্যাটস কল্ড সাস্টেনেবিলিটি, এবং এটা হচ্ছে সবচেয়ে হাইলি সাইটেড ডেফিনেশন অফ সাস্টেনেবিলিটি। সো আমরা যদি এই সাস্টেনেবিলিটিকে ভাঙি, এই কথাটাকে, আমরা তিনটা জিনিস পাবো। একটা জিনিস হচ্ছে আমি প্ল্যানেট, যেটা এটাকে বলে ট্রিপল পি মডেল। ওকে, এটাকে বলে ট্রিপল বটম লাইন অর 3 পিস এটাকে বলে। এই যে এখানে পেপারটা আছে, তোমরা এটা ডাবল ক্লিক করলেই পেপারটা চলে আসবে। সো 3P বলতে আমি বলতেছি যে আমি প্ল্যানেট, আমি যেখানে কাজ করতেছি প্ল্যানেটারি হেলথ ঠিক আছে কিনা, আমি পরিবেশকে কি নষ্ট করতেছি, পিপল হিউম্যান হেলথ ঠিক আছে কিনা, আমি কি মানুষের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, মানুষের ফিউচারে কোনো প্রবলেম সেটা ঠিক আছে, এবং প্রফিট ডাইমেনশন যেটা, অর্থাৎ ইকোনমি ঠিক করতেছি কিনা, অর্থাৎ এই ইকোনমি কি আমাকে খালি গুটি কয়েক মানুষকে বড়লোক করতেছে নাকি ওভারঅল সবার ইকোনমিক মানে অ্যাসপেক্টটাও দেখতেছে। সো ইকোনমি নিয়ে একটু আলোচনা আছে। ইকোনমিটা শুধু যে আমার 1 টাকা ইনভেস্ট করলাম 5 টাকা ইনকাম আসলো, 1 টাকা ইনভেস্ট করে 5 টাকা আর্ন আসলো, সেটাকে কি আমরা প্রফিট বলবো নাকি অন্য কোনো ডেফিনেশন আমরা আনবো? সো সাস্টেনেবিলিটির এই 3টা অ্যাঙ্গেল আমরা যদি বলি ওই ডেফিনেশন থেকে, যে আমি মানুষ যাদেরকে নিয়ে কাজ করতেছি, আমার এমপ্লয়ি বা যে সোসাইটিতে আমি কাজ করতেছি বা ফিউচার জেনারেশন, তাদের দিকটা দেখে আমি কাজ করতেছি কিনা, আমি যে প্ল্যানেটারি বাউন্ডারিতে কাজ করতেছি, যে জায়গাটাতে কাজ, যে স্পেসে কাজ, সেখানকার পরিবেশ ঠিক রাখতেছি কিনা, এবং আমার যে প্রফিটটা, সেই প্রফিটটা আমি কিভাবে ইউটিলাইজ করতেছি, খালি কি প্রফিট জেনারেশনই করতেছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন করতেছি, নাকি সেটা ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতেছি অ্যাকর্ডিং টু দা স্টেক, মানে ডিফারেন্ট লেভেলস অফ স্টেক হোল্ডার্স, যারা যারা আমার সাথে রিলেটেড সাপ্লাই চেইনে, সবাই ফেয়ার শেয়ার অফ প্রফিট পাচ্ছে কিনা বা ট্রিটমেন্ট পাচ্ছে কিনা। এটা হচ্ছে সাস্টেনেবিলিটি। আমরা 3টা পিলার দেখতে পারি এখানে। সাস্টেনেবিলিটি যদি একটা মেইন টার্ম হয়, আমরা যেটা বললাম যে সাস্টেনেবিলিটি বলতে আমরা কি বুঝি, আমার ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটার আন্ডারে অসংখ্য জিনিস আছে, যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে আমি কি বুঝি, ইকোনমিক ডেভেলপমেন্টটা ঠিকভাবে হচ্ছে কিনা একটা কোম্পানির, একটা সোসাইটির, একটা মানুষের ফিউচার জেনারেশনে, সেটা একটা পিলার। এনভায়রনমেন্টাল প্রোটেকশন ঠিক মতো দিচ্ছি কিনা আমি, সেটা একটা পিলার। সোশ্যাল ইকুইটি ঠিক আছে কিনা, অর্থাৎ সোসাইটি কি আমি ব্যালেন্স রাখতেছি কিনা আমার কাজের মাধ্যমে, নাকি আমি দেখা গেছে যে একটা জুট মিলস করছি, মনে করো আদমসি জুট মিলস, সেখানে 10,000 লোকজন কাজ করছে, হঠাৎ করে বন্ধ করে দিলাম, ফ্যামিলি শেষ, ওই জায়গা শেষ, ওই ফ্যাক্টরি পরিত্যক্ত পড়ে আছে, আশেপাশে কোনো ফসলাদি হচ্ছে না। সো আমি আসলে এগুলা সোসাইটি ঠিক রাখতেছি না। সবকিছু এই 3টা হচ্ছে পিলার সাস্টেনেবিলিটি: ইকোনমিক ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড সোশ্যাল ইকুইটি। এটাকে বলে 3 পিলার্স অফ সাস্টেনেবিলিটি। এই যে পেপার আছে, এটা ডাবল ক্লিক করলে পেপারটা চলে আসবে। সো অন্যভাবে যদি আমরা দেখি যে আমি যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা করতেছি এনভায়রনমেন্টাল ওয়াইজ, সেটা ভায়াবল কিনা, ফিজিবল কিনা, নাকি সেটা এনভায়রনমেন্টকে নষ্ট করে দিবে। আমি এনভায়রনমেন্টাল আর সোশ্যালের মাঝখানে যদি আমি আরেকটা ডাইমেনশন দেখি, সোসাইটি এই ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে এনভায়রনমেন্টকে বিয়ার করতেছে, এটা বিয়ারেবল কিনা, বোথ সোসাইটি এবং এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটা বিয়ারেবল কিনা, তারা বিয়ার করতে পারতেছে কিনা, নাকি এটা তাদের জন্য ওভার বার্ডেন।
এটা আরেকটা ডাইমেনশন। ইকুইটেবল কিনা, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিটা ইকুইটেবল মানে হচ্ছে কি ফেয়ার, মানে ইকুয়াল না, ইকুইটেবল কিন্তু ইকুয়াল না, যার লেভেল সেই লেভেলে আমি ফেয়ার ট্রিটমেন্ট দিতেছি কিনা, একটা শ্রমিককে তার ডিগনিটি নিয়ে বাঁচার জন্য কতটুকু ট্রিটমেন্ট দেওয়া সেটা আমি দিচ্ছি কি। আমি মালিক হিসেবে ধরো মাসে 10 কোটি টাকা স্যালারি, আচ্ছা ফাইন নিচ্ছি, আমি ইনভেস্ট করছি, আমার ট্যালেন্ট আছে, আমি নিচ্ছি। বাট যে শ্রমিক, তাকে আমি তার বাচ্চাটাকে কলেজ স্কুলে এসে পড়াতে পারতেছে না, সো সেটা কিন্তু ইকুইটেবল হলো না। তাকে আমি এভাবে করতেছি কিনা যে সে মোটামুটি খেয়ে পড়ে বাচ্চাটাকে একটা এডুকেশন দিচ্ছে যাতে করে তার বাচ্চাটা ইন ফিউচারে ভালো কিছু করতে পারে, এতটুকু ট্রিটমেন্ট আমি দিচ্ছি কিনা, অর্থাৎ ইকুইটেবল শেয়ার দিচ্ছি কিনা সোসাইটিকে, সেটাও একটা বিষয় আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি ইনিশিয়াল কথাবার্তা। এখন আমরা দেখি যে মডেলগুলো কিরকম হতে পারে। আমি যে প্রথম যে মডেলটা দেখাইলাম যে টেক মেক মডেল, হ্যাঁ, যেটা আমি লিনিয়ার মডেল বললাম, যে আমি নেচার থেকে নিয়ে নিলাম কিছু জিনিস, নিয়ে বানায় ইউজ করে ফেলে দিলাম, সেটা লিনিয়ার মডেল যেমন, টেক মেক মডেল যেমন, এট দ্য সেম টাইম সেটা ক্যাডল টু গ্রেভ মডেল বলি। কারণ ক্যাডল বলতে আমরা বুঝছি দোলনা থেকে আমি নিলাম, দোলনা থেকে কবর আর কি, অর্থাৎ দোলনা থেকে শুরু হয়ে কবরে গিয়ে শেষ, এখানে কোনো আর অন্য কিছু নাই, সেটাকে ক্যাডল টু গ্রেভ বলা হয়। আমি যদি নীল কালারটা দেখি, যে আমি টেক্সটাইল প্রোডাকশন করলাম, ডিজাইন করলাম, হ্যাঁ, তারপরে ধরো প্রোডাকশন করলাম, প্রোডাকশন ডিজাইন করলাম, তারপর ডিস্ট্রিবিউশন করলাম, এখানে কি আসলে আমি এটার জন্য দেখতে পাচ্ছি না, হ্যাঁ প্রোডাকশন করলাম, ডিস্ট্রিবিউট করলাম, তারপর ধরো আমি এটা রিটেল করলাম, এটা আমি রিটেল বলতে আমি এটা সব জায়গায় পৃথিবীতে পাঠাইলাম, গ্লোবালি পাঠাইলাম, ইউজ করলাম, ফেলে দিলাম, মাটিতে চলে গেল। এই যে নীল কালারের মডেলটা আমাদের এখন 95% মানে ইকোনমিক অ্যাক্টিভিটি মডেল চলতেছে। একটু বেটার মডেল যদি আমি চিন্তা করি, এই যে হালকা গ্রিন যেটা, এটা হচ্ছে একটু বেটার মডেল, যে আমি সবকিছুই করলাম, ইউজ করার পরে আমি রিইউজ করলাম, মানে আমি যেটা সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর কথা বলতেছি। এখানে যদি আমি বলি যে আমি রিইউজ করলাম কিনা, এখানেই ফেলে না দিয়ে আমি সেটাকে ডোনেট করে দিলাম, সেকেন্ড হ্যান্ড ক্লদিং করতেছি না। অথবা আমি যদি সম্ভব রিসাইকেল করে সেটাকে হয় আপসাইকেল অথবা ডাউন সাইকেল। আপসাইকেল মানে আমি একটু বেটার প্রোডাক্ট, বেটার জিনিস, ডাউন সাইকেল মানে আমি আচ্ছা বেটার জিনিস করা সম্ভব না, টি শার্টটাকে সিস্টেম করে একটা ম্যাট বানাইলাম বা একটা মানে ডাউন সাইকেল করলাম, এটা খারাপ মোটামুটি লোয়ার গ্রেড জিনিস বানালাম। সো রিসাইকেল বলতে হয় আপসাইকেল অথবা ডাউন সাইকেল, সেটাকে রিসাইকেল করলে করলাম অথবা রিইউজ করলে, তারপরে এটা আমি ওয়েস্ট করলাম। সো এটা একটা বেটার মডেল। বাট সবচেয়ে বেশি ভালো যেটা, সবচেয়ে এখন পর্যন্ত আমাদের হিউম্যান ব্রেইনে সবচেয়ে ভালো যেটা খেলছে, সবচেয়ে ভালো যেটা ধরছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে এই মডেলটা, সার্কুলার মডেল। এটা হচ্ছে আপকামিং মডেল, পৃথিবী আস্তে আস্তে সার্কুলার দিয়ে যাবে যদি এভরিবডি বিকামস রেসপন্সিবল, এবং সেটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, এবং এটাও আমার একটা রিসার্চ, আমি এটা নিয়ে অনেক কাজ করতেছি বা ইন ফিউচারে করবো। সেটা হচ্ছে দেখো, আমি এটা 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 যেহেতু ক্র্যাডল টু গ্রেভ মডেল, দুইটা মডেলই ক্র্যাডল টু গ্রেভ, এটা একটু বেটার। বাট এটা যেটা সার্কুলার যেটা দেখতেছো গ্রিন, বেশি গ্রিন যেটা বড় মানে ডিপ গ্রিন, এটাকে বলে ক্র্যাডল টু ক্র্যাডল। মানে এটা ক্র্যাডল থেকে শুরু হয়ে আবার ক্র্যাডলে ফিরে আসে, এটা কোনো গ্রেভে যায় না। কিভাবে? ধর আমি যে জিনিসটা নিলাম, সবকিছু শেষ করে ইউজ হওয়ার পরে সেই জিনিসটা দিয়ে আবার ওই জিনিসটা বানাইলাম, বানায় এটা আবার ইউজ হইলো, আবার সেটাকে আমি ডিসেম্বল করে খুলে টুলে আবার আমি নতুন একটা জিনিস চলতে থাকলো। আর আমি একবার যখন রিসোর্স আমি দিব সিস্টেমে, সেই রিসোর্স কন্টিনিউয়াস লুপের ভিতর দিয়ে চলতেই থাকবে, এটা কোনো ওয়েস্ট হবে না। সো এটাকে বলে সার্কুলার মডেল। সার্কুলার মডেল করার জন্য আবার অসংখ্য প্যারামিটার আছে, আদারওয়াইজ সার্কুলার কখনোই হবে না। কারণ আমি যদি একটা টি শার্ট বানাই নর্মালি এখন যেভাবে বানাচ্ছি, সেটা সার্কুলার করা সম্ভব না, কারণ এটা আসলে 2-3 বার ইউজ করার পরে নষ্ট হয়ে যাবে, ফিটিং চলে যাবে, এটার ডিগ্রেড হবে, আরেকজন এটা ইউজ করতে চাবে না, সো এটা সার্কুলার হবে না। সার্কুলার করতে গেলে আমাকে ডিজাইন শুরু করতে হবে, এবং বলে যে ডিজাইন ফেজ হচ্ছে 80% রেসপন্সিবল টু মেক এ সিস্টেম সার্কুলার। সো ডিজাইনটা ভেরি ইম্পর্টেন্ট। তাদেরকে চিন্তা করতে হবে যে আমি সার্কুলার করতে চাই, এবং সার্কুলার করার জন্য যে এলিমেন্ট গুলো আছে, যে আমি সেই এলিমেন্ট গুলো যোগ করছি কিনা। তো সেটা আরো অনেক ব্রড ডিসকাশন, আমি সেখানে যাচ্ছি না। বাট সার্কুলার মডেল সম্ভব যদি আমরা রেসপন্সিবল ওয়েতে করি, সার্কুলার ওয়েতে যাবে। এবং একটা বই আছে, নাম হচ্ছে ক্যাডল টু ক্যাডল সিস্টেম, এটার বইটার নাম আমি দিস, দাঁড়াও, সেই বইটা তোমরা পড়ে দেখতে, 2002 তে রিলিজ করছে বইটা, খুবই সিমিলার একটা বই, যে এটা 2010 এর ভার্সন বা 2002 এর বই, ক্যাডল টু ক্যাডল রিমেকিং ওয়ে উই মেক থিংস। এবং এটা একটা মোটামুটি বড় ধরনের সারা ফেলে দিছে আর কি। এই যে রেড দিয়ে আমি এটাকে একটু হাইলাইট করছি, সার্কুলার মডেল। ওকে, তো এই বইটা পড়লে মোটামুটি টোটালি একদম যুগান্তকারী থটস আর কি, যে কিভাবে জিনিসপত্র সার্কুলার করা যায়। তারপর থেকে 2002 এর পর থেকে আসলে বেসিক্যালি এই রিসার্চ গুলো এখন দ্রুত ছড়াচ্ছে, যে কিভাবে সার্কুলার করতে পারে, আরো নতুন নতুন ডাইমেনশন অ্যাড হচ্ছে, নতুন থটস, আইডিয়াস, স্ট্র্যাটেজিস অ্যাড হচ্ছে আর কি। আচ্ছা, আর এই সার্কুলার মডেল নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি কাজ করতেছে হচ্ছে অ্যালেন ম্যাকআর্থার ফাউন্ডেশন,
তার তার যে তাদের যেটা লেটেস্ট পেপার 2017 এর, এটাই যে এখানে দেওয়া আছে, এটা তোমার পড়ে নিতে। সো এটা এই বইটা এই বইটা ক্যাডেল টু ক্যাডেল বইটা আর এই সার্কুলার মডেল বইটা পড়লে সার্কুলার মডেলের সব মোটামুটি 90% জিনিস চলে আসবে। সো দেন ইউ ক্যান স্টার্ট রিসার্চিং অন ইউর ওন। সো দিস আর দ্য, সো আমরা যদি এখন টেক্সটাইল সাপ্লাই চেইনটা যদি আমরা একটু দেখি, টেক্সটাইল সাপ্লাই চেইন গ্লোবালি, আমরা বাংলাদেশ নিয়ে নাই এখন, যদিও বাংলাদেশে টেক্সটাইল চেইনের মোস্ট অফ দা জায়গাটা বাংলাদেশে চলে আসে। ফাইবারটা আমরা অন্যখান থেকে আসি, ধর কটন ফাইবার আমাদের তৈরি করি না আমরা এখনো, কটন ফাইবার বা অন্য ফাইবার গুলো আমরা অন্য জায়গা থেকে আনি। অনেক সময় ফ্যাব্রিকও কিছু ফ্যান্সি ফ্যাব্রিক আমরা অন্য জায়গা থেকে আনি, অ্যাক্সেসরিজ কিছু আমাদের দেশে হয়, কিছু আমরা ফ্যান্সি অ্যাক্সেসরি বাইরে থেকে আনতে হয়। আর আমরা এটা সাপ্লাই চেইনের কনজিউমার অংশটা অবশ্যই বাইরে, যেহেতু আমরা সেল করি অন্যদের কাছে, সো বাইরে। বাট যে ওভারঅল সাপ্লাই চেইন যদি আমরা দেখি, গ্লোবাল সাপ্লাই চেইন দেখি টেক্সটাইলের, সেটা কি? যেমন ফাইবার সেক্টর, আমরা হয় ন্যাচারাল ফাইবার বা ম্যানমেড ফাইবার যেটাই করি না কোনো ইউজ করি, আমরা তারপরে ইয়ার্ন তৈরি করি, তাই না? এটা একটা আমরা ফাইবার সেক্টর তৈরি ধরতে পারি। তারপরে আরেকটা হচ্ছে ফাইন্ডিংস সেক্টর। ফাইন্ডিংস হচ্ছে অ্যানাদার নেম অফ অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ কে ওরা ফাইন্ডিংস বলে। সো ধরো বাটন, জিপার, থ্রেডস, হোয়াটএভার আসে, যা আসে, লেস, থিংস, এভরিথিং হচ্ছে ফাইন্ডিংস। এটা আরেকটা সেক্টর। তারপর হচ্ছে প্রোডাকশন সেক্টর, আমরা উইভিং, নিটিং বা ফিনিশিং হোয়াটএভার এখানে আসে, ডাইং যা যা আছে। তারপর হচ্ছে আমাদের ক্লদিং সেক্টর, যেখানে আমরা কাট এন্ড সো এবং তারপরে ফিনিশ। এরপর ওটা রিটেল সেক্টরে চলে যায়, এটা সেলে চলে যায়, এরপর ইউজ করি। এই কয়টা সেক্টর নিয়ে তো আমাদের টেক্সটাইল সেক্টর, তাই না? আমরা যদি দেখি মোটামুটি একটা হালকা দেখি যে আসলে কোন জায়গায় কি হচ্ছে, প্রবলেম গুলা কি, একটা জাস্ট গ্ল্যান্স যদি দেখি, তাহলে দেখো এই যে আমরা এই আমাদের ফাইবার সেক্টর যদি আমরা দেখি, ফাইবার প্রোডাকশন আমাদের কি হচ্ছে, আমরা যদি এগ্রিকালচারের কথা চিন্তা করি, আমাদের প্রচুর পরিমাণে ওয়াটার যাচ্ছে, তাই না, ইরিগেশনে। এবং ওয়াটার হচ্ছে কটনের কথা যদি আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড কটন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার কনজিউমার অফ দ্য ওয়ার্ল্ড। যত ধরনের তুমি এগ্রিকালচার, কটন প্রোডাকশন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ দ্য ফ্রেশ ওয়াটার। এবং ফ্রেশ ওয়াটার হচ্ছে আরেকটা বড় ধরনের কনসার্ন, আমরা তো ঘরে বসে এটা বুঝি না, বাট ওভারঅল গ্লোবালি যদি আমরা দেখি, ফ্রেশ ওয়াটার হচ্ছে খুবই ক্রাইসিস ফ্রেশ ওয়াটারের। এবং অনেকে বলে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে ফ্রেশ ওয়াটার নিয়ে, যে কারা ওয়াটারের দখলে আছে তা নিয়ে ওয়াটার ক্রাইসিস। এবং সারা পৃথিবীতে তুমি অরিজিনালি দেখো, তোমরা যে দেখবা যে অনলি যত ওয়াটার অ্যাভেলেবল আছে, বলো যে একটা কথা আছে যে ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। কোনো মানে সব জায়গায় ওয়াটার, কিন্তু ড্রিঙ্ক করার মতো কোনো বিষয়টা কিন্তু এরকমই। পৃথিবীর 99% ওয়াটার হচ্ছে হয় সল্টি, নাইলে আইস ক্যাপে আটকানো, মানে সাউথ পোল, নর্থ পোলে, অথবা বিভিন্ন ফরম্যাটে আছে যেটা আমরা ইউজ করতে পারি না। অনলি 1% অফ ওয়াটার আমরা ফ্রেশ ওয়াটার হিসেবে দেখতে পারি। এই যে নদী, নালা, খালবে, বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা যা দেখি ফ্রেশ ওয়াটার, এগুলা সবই ওই 1%-এর ভিতরে। যত নদ নালা, খালে, বৃষ্টি যা আসে, এগুলা সব কিন্তু 1%, বাকি 99% কিন্তু আমাদের আউট অফ রিচ, আমরা ওটা ইউজ করতে পারি না। ঠিক আছে, এই যে 1%, সেই 1%-এর ভিতরে কটন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। সো আসলে এটা আরো এটার দেখলে মাথা ঘুরে যাবে। এবং একটা টি শার্ট হচ্ছে 20,000 লিটার অফ ওয়াটার লাগে তার লাইফ টাইমে, যে 20,000 লিটার, যেটা 1 বছরের ড্রিঙ্কিং ওয়াটার সমান। আমি যদি 1 বছর ড্রিঙ্ক করি মোটামুটি ভালো অ্যামাউন্ট করে, তাহলে আমাদের 20,000 একজন মানুষ অথবা কতজন মানুষের জন্য একটু ক্রস চেক করতে হবে, বাট এরকমই মোটামুটি যে ড্রিঙ্কিং ওয়াটারের সমান। 20,000 লিটার আমি চেঞ্জ লাগে, সেটা একটা টি শার্টে চলে যাচ্ছে। ঠিক আছে, সো আসলে অনেক অনেক ওয়াটার করে। এবং সেজন্য, এবং ওয়াটারের যে কি ইম্প্যাক্ট কটন ইরিগেশনে, সেটা আমরা দেখতে পারি। অ্যারাল সি নামে একটা আছে সেন্ট্রাল উজবেকিস্তানে, সেন্ট্রাল এশিয়াতে। তোমরা অ্যারাল সি সার্চ দিলে পারবা যে অ্যারাল সি 20-30 বছর আগে সি ছিল একটা বড় ধরনের ম্যাসিভ রিজার্ভার অফ ফ্রেশ ওয়াটার ছিল ওই রিজিয়নে। শুধু কটন, আমরা তো জানি আমরা বেসিক্যালি বাংলাদেশে এই ইয়া থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে আমাদের অনেক কটন আমরা ইম্পোর্ট করি। সো ওদের কটনটা খুবই ভালো ছিল, কিন্তু শুধু এই ওদের অ্যারাল সিটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। ওটার উপরে অনেক জীবন জীবিকা ছিল, অনেক মাছ ধরতো, অনেক ফিশার, অনেক কিছু ছিল বড়, এটাতে শিপ টিপ চলতো। ওটা এখন শুকিয়ে পুকুরের মতো হয়ে গেছে, অলমোস্ট ডেজার্ট হয়ে গেছে। সো ওইটা হচ্ছে একদম আমাদের কাছে সামনে একদম ডিরেক্ট এক্সাম্পল যে কটন কি পরিমাণ ওয়াটার টানে। তো যাই হোক, ফাইবার প্রোডাকশন স্টেজে যদি আমরা চিন্তা করি যে ওয়াটার যাচ্ছে, ওয়াটার কনজাম্পশন, cotton, in fact, unfortunately, 25% of world's insecticides and pesticides are used in cotton. So, এটা আমাদের জন্য আর একটা বড় সমস্যা, যে 100 গ্রাম যদি তুমি ইয়া চিন্তা করো যে পেস্টিসাইডস বা ইনসেক্টিসাইড, তার ভিতরে 25 মানে 4 ভাগের 1 ভাগই হচ্ছে কটন খেয়ে ফেলতেছে। তার মানে ওই কীটনাশক গুলো তো আমরা জানি, কীটনাশক বা পেস্টিসাইড বা ফার্টিলাইজার এগুলো তো খুবই হার্মফুল, তাই না, পরিবেশের জন্য। সো ওগুলা কিন্তু কটন নিয়ে নিচ্ছে। তার মানে কটন কিন্তু প্রচুর ইনসেক্টিসাইড বা এগুলা টানতেছে, পানি অনেক কনজিউম করতেছে। সো এটা আসলে খুবই সমস্যা।
আর কটন যেহেতু আমাদের সবচেয়ে বেশি আমরা ইউজ করি, সেই জন্য আমি কটনের কথা বলতেছি। কটন ছাড়া অন্য যেগুলো আছে ফ্ল্যাক্স, হেম্প, ওগুলো এখনো তো মেইন স্ট্রিম হয় নাই আসলে। কটনের প্যারালাল যেটা পলিস্টার, পলিস্টার হচ্ছে নাম্বার 1 কনজিউম ফাইবার অফ কারেন্টলি, সবচেয়ে বেশি আমরা পলিস্টার কনজিউম করি। তারপরে পলিস্টারের কথা, কটনের কথা বললাম, পলিস্টারের কথা যদি চিন্তা করি, পলিস্টার হচ্ছে অয়েল বেস, তাই না? পলিস্টার তো পলিমার, এটা তো মানে অয়েলের একটা উপজাত আর কি। তো পেট্রোলিয়ামের একটা উপজাত, আমরা পেট্রোলিয়াম খনি থেকে তুলি, সেখান থেকে একটা প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে পেট্রোলিয়ামের পলিমার। সেটাকে আমরা পরে ফাইবারে রূপান্তর করে আমরা, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কি করতেছি, আমরা মিনারেল ডিপ্লিট করতেছি। আমি যেখানে বললাম যে টেকনিক ওয়েস্ট মডেলে যে আমরা কন্টিনিউয়াসলি মিনারেল যদি আমরা ডিপ্লিট করি, মানে শেষ করে ফেলি, তাহলে কি হবে? ফিউচার জেনারেশন আর তো পাচ্ছে না, তোমরা তাদের লাইফটা আবার সেই 2000 বছর আগের লাইফের মতো হবে। সেটা আমি চাই না, পৃথিবীর এই অবস্থা হোক, সেটা আমি তো চাই না, তাই না? অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন। সো সেটা আমি চাই না। সেটা যদি আমি 3-4 জেনারেশন পরে চিন্তা করি, হয়তো বা ইফেক্টটা আমার কম লাগবে, যে আচ্ছা 400 বছর 500 বছর পরে কি করবে সেটা আমার বাবার কিছু না। বাট আমি যদি আমার নিজের ছেলে বা নিজের মেয়ের কথা চিন্তা করি, বাবা আমি তো আমার নিজের ছেলে বা মেয়ের কথা চিন্তা করি, যে আমি থাকা অবস্থায় দেখবো যে ওরা ইয়ে হয়ে গেছে, মানে শেষ, ওরা বাস্তবতা থাকতে, তাহলে কিন্তু আমার আসলে বেশি, তখন তুমি দেখবে বেশি ফিল হয়। সো তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে ন্যাচারাল রিসোর্স শেষ। সো এই পলিস্টারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা যে ন্যাচারাল রিসোর্স ডিপ্লিট হচ্ছে। আমরা যে প্রোডাকশনের দিকে চিন্তা করি, প্রোডাকশনে আমরা জানি ডাইস, কেমিক্যালস, কিন্তু আমরা সবাই জানি প্রচুর পরিমাণে কেমিক্যালস ইউজ করতেছি, এবং স্টাডিজ আছে অলমোস্ট 8000 ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস আমরা ডাইং এন্ড ফিনিশিং এ ইউজ করি। আর একটা স্টাডিজ হচ্ছে ওয়ার্ল্ডে 20% ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আছে শুধু ডাইং সেক্টর থেকে। সো দোজ আর ভেরি প্রিটি মাচ গুড স্ট্যাটিস্টিক্স ইউ শুড নো। এবং ওই যে ইলেকট্রিসিটি, প্রত্যেকটা স্পিনিং সেক্টর এবং উইভিং সেক্টর হচ্ছে লার্জেস্ট হট স্পট অফ ইলেকট্রিসিটি কনজাম্পশন। সো এইসব জায়গাতে আমরা, এবং এগুলার সবকিছু হচ্ছে ইমিশন হয়, আমরা যখন ইলেকট্রিসিটি কনজিউম করতেছি বা কোনো রিসোর্স কনজিউম, সবকিছু ওই ধরনের পাওয়ার কনজাম্পশনের সাথে সাথে ইমিশন রিলেটেড, কার্বন ডাইঅক্সাইড। আর যদি আমি ডাইস বা ওয়াটার কথা চিন্তা করি, সেক্ষেত্রে এগুলো সব ওয়াটার পলিউশনের সাথে রিলেটেড। আমি যদি ইউজ ফেজের কথা চিন্তা করি, আমাদের দেশে আমরা ম্যানুয়ালি কাপড় চোপড় ধুই দেখেছি, আমরা আমাদের বাথটাবে নিজেরাই কাপড় কাচতেছি, বা আমাদের পুকুরে আমরা কাপড় কাচতেছি, ঠিক আছে? ওখানে আমরা কিন্তু, ওখানে একটা ছোট ইম্প্যাক্ট আছে যেটা এখনো কেউ রিসার্চ করে নাই, ওইটা আমার একটা প্ল্যান আছে যে আমি ফিউচারে ইনকর্পোরেট করবো। সেটা হচ্ছে যে ওইটাতে কতটুকু পরিবেশের ক্ষতি হচ্ছে, আমাদের সাবান দিয়ে কাপড় দিয়ে ফেলে দিতেছি পানিতে, সো কতটুকু ক্ষতি হচ্ছে মাছের বা পরিবেশের, সেটা আমরা এখনো জানি না। বাট এইসব ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আমরা চিন্তা করি, যে এই যে ওরা হচ্ছে ওয়াশার ড্রায়ার ইউজ করে, এখানে তো কোনো মানে কাপড় ধোয়ার সিস্টেম না, ওয়াশারে দিয়ে দিলাম কাপড় ধুল, এই যে এগুলা, এটা হচ্ছে সিগনিফিকেন্ট লেভেলের রিসোর্স, মানে ইলেকট্রিসিটি কনজিউমশন করে। এবং কটন মেড প্রোডাক্টস এর কথা যদি, কটনের যদি আমরা লাইফ সাইকেল অ্যানালাইজ করি, আমরা দেখি যে কটনের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট আসে এই ইউজ ফেজ থেকে, নট প্রোডাকশন, নট ফাইবার প্রোডাকশন। এই যে ফাইবার প্রোডাকশনে আমি যা বললাম যে এত কীটনাশক, এত ওয়াটার, ক্লথিং প্রোডাকশনে আমি বললাম যে ডাইজ, মাইজ, কত কিছু আমি বললাম, বাট আসলে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আসে এখানে, এবং সেটা হচ্ছে 60%, অ্যারাউন্ড 60% ইম্প্যাক্ট আসে ইউজ ফেজ থেকে। দেখছো, বাকি 40% হচ্ছে সব মিলে, এই যে ওয়েস্ট সব মিলে। তার মানে কটন মেড প্রোডাক্টস এর ক্ষেত্রে ইউজ ফেজ সিগনিফিকেন্ট, বিকজ এখানে 50 টাইমস যদি আমি ইউজ মানে ধুই কাপড়টাকে, 50 বার ধোয়ার ক্ষেত্রে যে পরিমাণ ইলেকট্রিসিটি আমি নিচ্ছি, যে পরিমাণ ডিটারজেন্ট আমি ইউজ করতেছি, আর যে পরিমাণ ড্রাইং করার সময় যে ইলেকট্রিসিটি ইউজ করতেছি, সেটা টোটাল 60% ইম্প্যাক্ট ফেলে ওভারঅল লাইফ সাইকেল। সো সেটা আমার সমস্যা। এবং এখন ট্রেন্ডি একটা ভেরি রিসেন্ট সমস্যা যেটা আমরা আইডেন্টিফাই করছি অ্যাজ এ হিউম্যান কাইন্ড, সেটা হচ্ছে ইউজ ফেজের থেকে আমরা প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক রিলিজ করি। মাইক্রোপ্লাস্টিক, ছোট ছোট ন্যানো সাইজের মাইক্রোপ্লাস্টিক, যেটা আমরা চোখে দেখি না। এই মাইক্রোপ্লাস্টিক হচ্ছে নানাবিধ সমস্যা, এবং এটা হচ্ছে এখন ম্যাসিভ কনসার্ন, এটা নিয়ে খুব বড় ধরনের রিসার্চ হচ্ছে। তো সেইটা, মাইক্রোপ্লাস্টিকটা দেখা গেছে রিসার্চ করে আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ওয়াইড সিনথেটিক টেক্সটাইলস যেগুলো আছে, সিনথেটিক পলিস্টার, নাইলন বা অ্যাক্রিলিক বা অন্যান্য মেড যে প্রোডাক্টস গুলো আছে, এইগুলো ধোয়ার মাধ্যমে ওয়ার্ল্ডের 30% মাইক্রোপ্লাস্টিক রিলিজ হয়। মানে যদি 100 গ্রাম মাইক্রোপ্লাস্টিক যদি 100 পিস মাইক্রোপ্লাস্টিক রিলিজ হয়েছে, তার মধ্যে 30টা থেকে 35টা আসে শুধু সিনথেটিক কাপড় চোপড় ধোয়ার মাধ্যমে। তুমি চিন্তা করতে পারো। সো দ্যাটস এ ম্যাসিভ কনসার্ন নাও। সো নাও আমাদের চিন্তা করতে হচ্ছে যে কিভাবে ওয়াশিং মেশিন গুলাকে আপডেট করা যায় যাতে করে তারা রিলিজ না করতে পারে, বা কিভাবে কনজিউমার প্র্যাকটিসটাকে চেঞ্জ করা যায়, কিভাবে প্রোডাক্ট ফিচারটাকে চেঞ্জ করা যায়। আর এই মাইক্রোপ্লাস্টিক হচ্ছে নানাবিধ সমস্যা, এবং ধারণা করা হয় যে আমরা নিঃশ্বাসেও মাইক্রোপ্লাস্টিক নিতেছি, খাইতেছি তো মাইক্রোপ্লাস্টিক, মানে অহরহ মাছের পেটের মাধ্যমে, বা কারণ মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে, মাসেলের ভিতরে মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে। আমরা তো ওইটা মাছ খাচ্ছি, কিন্তু ওই মাছের ভিতর দিয়ে আমরা নিজেরাও মাইক্রোপ্লাস্টিক খাচ্ছি। আমরা যে প্লাস্টিক বোতল খাচ্ছি, ওয়াটার খাচ্ছি, বা ড্রিঙ্কস, সোডা, হোয়াট এভার খাচ্ছি, ওগুলোর থেকেও কিন্তু
ন্যানো মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং মনে হচ্ছে যে নিঃশ্বাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক হচ্ছে। সো এখন এগুলো নিয়ে এটা খুবই কনসার্ন, এবং এগুলো কার্সিনোজেনিক, এবং এগুলো ক্যান্সার যে কোনো সময় পৃথিবীতে এই ধরনের যে প্যান্ডেমিক চলে আসবে, এই ধরনের এই যে করোনা ভাইরাস যেরকম আউট অফ নো হয় হঠাৎ করে আসা সব কিছু উল্টপাল্ট করে দিয়ে গেল, তার মানে হঠাৎ করে দেখবো যে মানুষজন সব মরে যাচ্ছে আনআইডেন্টিফাইড কজে। কেন? পরে রিসার্চ করে দেখা যাবে যে সব মাইক্রোপ্লাস্টিক খাইছে, এবং মাইক্রোপ্লাস্টিক একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ক্রস করছে, দেখা যাচ্ছে 3 গ্রাম পর্যন্ত খাইতে পারবো, 3.1 গ্রাম খাওয়া পৃথিবীর সব মানুষজন খেয়ে ফেলছে, সব মরতেছে সব, সামথিং লাইক দ্যাট। সো এটা এখন একটা বড় ধরনের কনসার্ন আর কি। আর আফটার ইউজ আমি যেটা বললাম যে আফটার ইউজ যখন ইউজ করে ফেলে দিই, ল্যান্ড ফিলে যাচ্ছে অথবা ইনসিনারেশন যাচ্ছে, টাকা লক্ষ লক্ষ $500 বিলিয়ন তুমি নষ্ট করতেছো। সো অনেক কিছু এই জায়গাগুলো হচ্ছে আমাদের হটস্পট, যেগুলা সাস্টেনেবল করা যায়, যেগুলো সাস্টেনেবল করতে হবে আমাদেরকে, আদারওয়াইজ আমাদের সিস্টেমটা ডেভেলপ হবে না। এটা এই পিকচার থেকে আমি দেখতে পারি মানে প্রত্যেকটা পয়েন্টের ইনপুট এবং আউটপুট কি। হ্যাঁ, যেমন র ম্যাটেরিয়ালস যদি আমি চিন্তা করি, মানে ফাইবারের কথা চিন্তা করি বা অন্যান্য অ্যাক্সেসরিজ, এখানে ওয়াটার, এনার্জি, কেমিক্যাল, লেবার, 4টা জিনিস ঢুকতেছে, আউটপুটে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, তাই না? সিমিলারলি আমি যদি ধরো ক্লদিং প্রোডাকশনের কথা চিন্তা করি, যে স্প্রেডিং, কাটিং, এমব্রয়ডারি, হোয়াটএভার যাই হচ্ছে, এখানে কি ঢুকতেছে? ওয়াটার, এনার্জি, বের হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। সো প্রত্যেকটা স্টেজের আমি এইভাবে ইনপুট আউটপুট দিয়েও চিন্তা করতে পারি যে কি কি ঢুকতেছে, কি বের হচ্ছে, এবং এখানে কি কি প্রবলেম, এবং সেইভাবেও আমি সিস্টেমটাকে সাস্টেনেবল করতে পারি। সো যদি আমি লেবার অ্যাসপেক্ট দেখি সেটা হবে সোশ্যাল সাস্টেনেবিলিটি, যদি আমি অন্য অ্যাসপেক্ট গুলো দেখি তাহলে সেটা হবে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এইগুলা পড়তে চাইলে এই যে সাইটেশন দেওয়া আছে, পেপারগুলো পড়ে দেখা যেতে পারে। ওকে, সো গ্লোবালি একটা পেপার যেটা আমার খুবই ফেভারিট পেপার, রিসেন্টলি 2018 এর একটা পেপার, কোয়ান্টিস, তারা একটা রিপোর্ট বের করছে, সেখানে গ্লোবাল টেক্সটাইল সাপ্লাই চেইনের ওভারঅল ইম্প্যাক্ট নিয়ে তারা একটা রিপোর্ট দিছে। এখানে আমরা যদি বিভিন্ন স্টেজের দেখি, যে ফাইবার প্রোডাকশন, ইয়ার্ন প্রোডাকশন, ফ্যাব্রিক প্রিপারেশন, ডাইং এন্ড ফিনিশিং, অ্যাসেম্বলি, ডিস্ট্রিবিউশন, ডিসপোজাল, এই প্রত্যেকটা স্টেজের কথা যদি চিন্তা করি, আর এই ধরনের ইম্প্যাক্ট গুলো যদি কনসিডারেশন করি, যেমন ক্লাইমেট চেঞ্জের উপরে কি ইম্প্যাক্ট করতেছে, কি পরিমাণ ফ্রেশ ওয়াটার কনজিউম করতেছে, কি পরিমাণ রিসোর্স কনজিউম করতেছে, ইকোসিস্টেমের কোয়ালিটিটাকে কিভাবে চেঞ্জ করতেছে, এবং হিউম্যান হেলথকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি গ্লোবাল স্কেলে, নট অনলি বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। সো আমরা যদি একটা দুইটা রেজাল্ট দেখি, ধরো আমরা কোনো ডাইং এন্ড ফিনিশিং দেখি, যেটা কালার হচ্ছে এটা, ধরো এই যে এই কালারটা, সো দেখো এটার বারটা হচ্ছে বড়, তার মানে বোঝা যাচ্ছে যে এটার ইম্প্যাক্ট বেশি। প্রত্যেকটা স্টেজেই ক্লাইমেট চেঞ্জ, ফ্রেশ ওয়াটার, প্রত্যেকটা স্টেজেই ডাইং এন্ড ফিনিশিং এর ইম্প্যাক্ট কিন্তু 50%-এর উপরে, তাই না? বেশি। আমরা যদি এবার ফ্যাব্রিক প্রিপারেশনের কথা চিন্তা করি, যে ব্লু একটু কম দেখা যাচ্ছে, আবার আমরা যদি ইয়ার্নের কথা দেখি, ইয়ার্নের বারটা দেখো একটু বড়। সো ইয়ার্ন যদি 50% নিচে, বাস এটা কিন্তু দেখো করতেছে, মানে ইম্প্যাক্ট বারটা বড় যেতে মানে করতেছে। সো আমরা এগুলো দেখে দেখে দেখতে পারি যে আসলে এই স্টেজ গুলার কি পরিমাণ ইম্প্যাক্ট। বাট মানে একটা দুইটা তিনটা চারটা 5টা জিনিসেরই মোটামুটি বড় দেখা যাচ্ছে, যেমন ফাইবার প্রিপারেশন, ইয়ার্ন প্রিপারেশন, ফ্যাব্রিক এবং ডাইং এন্ড ফিনিশিং এন্ড অ্যাসেম্বলি। সো 4টা জিনিসেরই কিন্তু বড় ধরনের গ্লোবাল ইম্প্যাক্ট আছে। সো ইম্প্যাক্ট গুলো কিভাবে কমানো যায় এটা নিয়েও আমরা দেখতে পারি। এটা আমার একটা পেপার যেটা আমি সাবমিট করছি, এখনো এটা পাবলিশ হয় নাই, বাট এখানে আমি বিভিন্ন হটস্পট গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, মানে লিটারেচার থেকে, যে কোন কোন জায়গাগুলোতে হটস্পট। সো আমরা যদি এটাকে ভাগ করি, যে ফাইবার, তারপরে টেক্সটাইল প্রোডাকশন, তারপরে ক্লদিং, তারপরে কনজিউমার ইউজ ফেজ। সো আমরা যদি ফাইবারকে ভাঙি, দেখো ন্যাচারাল ফাইবার, সিনথেটিক ফাইবার। টেক্সটাইলকে যদি ভাঙি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ডাইং এন্ড ফিনিশিং। দেন ক্লদিং এ যদি আমরা অ্যাসেম্বলিটা চিন্তা করি, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং। কনজিউমার ইউজ ফেজের কথা চিন্তা করলাম, প্রাইমারি ইউজ, যে আমি কিনলাম, নিজে ইউজ করে ফেলে দিলাম, অথবা এক্সটেন্ডেড ইউজ, আমি রিইউজ করলাম, রিসেল করলাম, ডোনেট করলাম, শেয়ার করলাম, রেন্ট করলাম, এটা একটা। অথবা এন্ড অফ লাইফ, আমরা ল্যান্ডফিলে চলে গেল, ইনসিনারেশনে চলে গেল। সেই প্রত্যেকটা জায়গাতে এনভায়রনমেন্টাল হটস্পট যদি আমি দেখি, ফাইবারে দেখো যে ওয়াটার, ল্যান্ড, কেমিক্যালস, এগুলো হচ্ছে হটস্পট। পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, ফার্টিলাইজার্স, এরা হচ্ছে হটস্পট। আমি এই যে পেট্রোকেমিক্যালস, সিনথেটিকের ক্ষেত্রে পেট্রোকেমিক্যালস। টেক্সটাইলের ক্ষেত্রে হটস্পট কি? এনার্জি এন্ড কেমিক্যাল, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। ডাইং এর ক্ষেত্রে ওয়াটার, কেমিক্যাল, এনার্জি, ওয়েস্ট ওয়াটার। ক্লদিং এর ক্ষেত্রে শুধু এনার্জি, মানে ইলেকট্রিসিটি। কনজিউমার ইউজ ফেজে যে প্রাইমারি ক্ষেত্রে এনার্জি, মাইক্রোপ্লাস্টিক। সেকেন্ডারি ইউজের ক্ষেত্রে এনার্জি এন্ড মাইক্রোপ্লাস্টিক্স। এন্ড অফ লাইফের ক্ষেত্রে ইমিশনস, গ্রাউন্ড ওয়াটার পলিশ। সো এগুলো হচ্ছে হটস্পট। এই প্রত্যেকটা হটস্পট নিয়েই কাজ করার অনেক সুযোগ আছে আর কি। প্রত্যেকটা হটস্পটকেই সাস্টেনেবল করানোর সুযোগ। আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে ওয়াটার কনজাম্পশন কমানো যায়, কিভাবে ল্যান্ড এরিয়া কমিয়ে আনা যায়, অল্প জায়গাতে বেশি প্রোডাকশন আনা যায়, কিভাবে কেমিক্যাল কমানো যায় অথবা হার্মফুল কেমিক্যাল ইউজ করা থেকে বিরত থাকা যায়। সো এইসব প্রত্যেকটা জিনিসকে চিন্তা করলেই দেখবো যে আমরা সাস্টেনেবিলিটিটা মানে ঠিক হচ্ছে আর কি, সাস্টেনেবল হচ্ছে বিষয়টা।
আমরা যদি আরো ক্লোজলি একটা প্রোডাক্ট দেখি, হ্যাঁ ধরো আমরা একটা ডেনিম জিন্স দেখি, যে একটা ডেনিম জিন্সের কন্ট্রিবিউশন কি বিভিন্ন বিভিন্ন দিকে, ঠিক আছে। তো আমরা শুধু ক্লাইমেট চেঞ্জটা দেখি, ধরো এটার যতগুলো প্রোডাকশন স্টেজ আছে, ফাইবার প্রোডাকশন থেকে শুরু করে এন্ড অফ লাইফ পর্যন্ত ক্লাইমেট চেঞ্জের উপর ইম্প্যাক্ট যদি আমরা দেখি, এই বড় বারটা যদি আমরা দেখি উইভিং, সো একটা জিন্সের ক্ষেত্রে দেখো উইভিং সবচেয়ে বেশি ক্লাইমেট চেঞ্জ করতেছে, সবচেয়ে বেশি উইভিং। আমরা যদি তারপরে গার্মেন্ট প্রোডাকশন যদি যাই, সেখানেও মানে সোয়িং যেটা আমরা কাটিং সেটাও দেখো মোটামুটি। তারপরে এটা যদি দেখি স্পিনিং, ইয়ার্ন প্রোডাকশনটা দেখো, এটার যে ইয়ার্নটা আসছে সেটাও ক্লাইমেট চেঞ্জের একটা অন্যরকম বড় প্যারামিটার। আরটা দেখো ফাইবার, কটন, যদি আমি কটনের কথা চিন্তা করি, এগ্রিকালচার, ওয়াটার, সো সেটাও ক্লাইমেট চেঞ্জ করতে হবে। চারটা জিনিস যদি আমি দেখি, কটন, ইয়ার্ন প্রোডাকশন, উইভিং আর গার্মেন্ট প্রোডাকশন, এই চারটা স্টেজ হচ্ছে ম্যাসিভ। যদি আমরা শুধু একটা জিন্স প্রোডাক্টের কথা চিন্তা করি যারা ক্লাইমেট চেঞ্জ করতেছে আর কি। এই যে একটা প্রোডাক্ট, এটা বাংলাদেশে তৈরি একটা প্রোডাক্ট, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার দেখো ইউজ ফেজ, অর্থাৎ যখন আমি এই কাপড়টাকে পরতেছি, কনজিউমার যখন পরতেছে, তো ওরা যদি এটাকে ওয়াশ করে এবং ড্রাই করে, সেই ক্ষেত্রে দেখো এটা বড় একটা পাই। সো এই জায়গাতে ইউজ ফেজের ইম্প্যাক্ট বেশি। আবার এখানে ম্যানুফ্যাকচার, অর্থাৎ ইয়ার্ন, উইভ, ডাই, সব এভরিথিং টুগেদার, এটা একটা বড় পাই। সো এই দুইটা দেখো, এই দুইটা জায়গাতে হচ্ছে এর ইম্প্যাক্ট। এই লং এই কাপড়টার এই যেটা তোমরা দেখতেছো এখানে, এটার একটা স্পেসিফিকেশন আছে, যেটা হোয়াইট কালার। আমরা এখানে দেখি এটা হোয়াইট কালার কটন, 40 to 42 সাইজ, 220 গ্রাম, ওকে, এটার স্পেসিফিকেশন। এইটা যদি হয়, সেটার ইম্প্যাক্ট দেখো ইউজ ফেজের ক্ষেত্রে এবং ম্যানুফ্যাকচারিং ফেজে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট। সো আসলে যত কথা বললাম আমরা তো বুঝলাম এখন সাস্টেনেবিলিটি বলতে আমরা কি বুঝি। তিনটা ডাইমেনশন, যে এনভায়রনমেন্টাল, সোশ্যাল, ইকোনমিক, এবং প্রত্যেকটা স্টেজে এই যে এই হটস্পট গুলো আছে, যে ওয়াটার, কেমিক্যাল, অন্যান্য জিনিসগুলো আছে। সো আমাদের ওয়ে আউট কি, আসলে আমরা কি করতে পারি? আমাদের যেটা করতে হবে, রেসপন্সিবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 12। তোমরা যদি দেখো যে সাস্টেনেবল ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস এর কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, এসডিজি বলি আমরা এটাকে। তো সেখানে 12 নাম্বার গোলটা হচ্ছে রেসপন্সিবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন। আমাদেরকে কনজিউমও, এজ এ কনজিউমার কনজিউমও করতে হবে রেসপন্সিবলি, প্রডিউসও করতে হবে রেসপন্সিবলি, ওকে। যে আমরা কিভাবে এটা, কতটুকু আমরা কনজিউম করতেছি, কনজিউম করার পরে সেই প্রোডাক্টটাকে কি করতেছি, আমি কিভাবে ডিসপোজ করতেছি, এবং যে প্রোডাক্টটা আমি কনজিউম করতেছি সেটা প্রডিউস ঠিকঠাক মতো করতেছি কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ওয়ে আউট। এবং এটা একটা টার্ম, বাট এটার মানে এটা এনশিওর করতে গেলে এই পৃথিবীর আরো 50 বছর লেগে যাবে বলে আমার ধারণা। সার্কুলার ফ্যাশন, যেটা আমি বললাম, সার্কুলার করতে হবে সিস্টেমটাকে, টেকনিক লিনিয়ার মডেল থেকে এসে ক্যাডল টু ক্র্যাডল করতে হবে, সার্কুলার করতে হবে, এবং প্রত্যেকটা জিনিসই রিনিউয়েবল এনার্জি বেস করতে হবে। নন রিনিউয়েবল যদি আমি করি, কোল বেস বা গ্যাস বেস বা অন্যান্য বেস, যদি আমি ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেট করি, সেটা আসলে বেশি দূর যাইতে পারবো না, আমরা একটা সময় শেষ হয়ে যাবে। আমাকে রিনিউয়েবল যাইতে হবে, অর্থাৎ সোলার বেস, সোলার এনার্জি বা উইন্ড এনার্জি, ঠিক আছে। আমি বাতাস দিয়ে আমি ইলেকট্রিসিটি তৈরি করলাম, ইউএসএ তে যেটা আছে, অন্যান্য দেশে আছে। এইসব দেশে আরেকটা সমস্যা হচ্ছে কি, যেমন কোল বেস যেটা, সেটা ইজি ইনফ্রাস্ট্রাকচার এবং সেটা একটু চিপ, আর উইন্ড বেস একটু বেশি। আর উইন্ড বেস যদি করে, তাহলে কোল বেস যারা অলরেডি মার্কেট আছে তারা আবার পথে বসে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এদের এই কম্পিটিশনের কারণে এরা ফুললি উইন্ড বেস বা সোলার বেস যাইতে পারতেছে না, বাট এদের কাছে টেকনোলজি আছে যাওয়ার। সদিচ্ছাটা প্রয়োজন এবং পলিসি মেকিং লেভেল থেকে পুশিংটা প্রয়োজন। বাট এদের এখানে লবিস্ট আছে, অনেক টাকা পয়সার খেলা, সো অনেক কিছু চাইলেই, স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের যুগে তো অনেক কিছু সম্ভব হচ্ছে না। বাট এগুলো হচ্ছে ওয়ে আউট। আর ওরা দেখা যাচ্ছে উইন্ড বেস গেল, সোলার বেস গেল, চায়না গেল না, বা চায়না গেল ইউকে গেল না। সো এই যে মাল্টি ন্যাশনাল মানে কম্পিটিশনের কারণে অনেক কিছু আসলে হচ্ছে না। বাট আমাদের সামনে ওয়ে আউট আছে, যে আমাদের এই প্রসেসে গেলে আমাদের সমস্যাগুলো দূর হবে, সাস্টেইন হবে। আমরা এখন কথা বলবো আসলে একদম এতক্ষণ যা কথা বলছি বেসিক এবং মিড লেভেলে, এখন একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি সাস্টেনেবিলিটি যত কথা বললাম, আমি তো তিনটা অ্যাঙ্গেল দেখলাম, ঠিক আছে, যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি এবং ইকোনমিক সাস্টেনেবিলিটি। এই প্রত্যেকটা জিনিস আসলে ঠিক আছে কিনা, সঠিক আছে কিনা, সেটা আমি আসলে মেজার করবো কিভাবে, অ্যাসেসমেন্ট কিভাবে করবো, সেটার যে প্রসেস সেটাকে বলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। এবং এটা হচ্ছে আমার রিসার্চ ফোকাস। আমি পিএইচডিতে সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা বের করতেছি লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের মাধ্যমে। এবং এটা হচ্ছে খুবই ডিটেইলড এবং মোটামুটি কমপ্লেক্স একটা মেথোডোলজি। এটা জানার জন্য একটু টাইম দিতে হয়, জানার পরে দেন আমার মেথোডোলজি অ্যাপ্লাই করতে পারি, এবং ভেরি মাচ টাইম কনজিউমিং এবং এনার্জি ইন্টেন্সিভ। সো আমি যদি এনভায়রনমেন্টাল জায়গাটা দেখতে, যে একটা কোম্পানি মনে করো পৃথিবীর 10টা দেশ জুড়ে
একটা তার সাপ্লাই চেইন বিস্তৃত। ফর এক্সাম্পল তুমি যদি ধরো মনে করো জি স্টারের কথা চিন্তা করো, জি স্টার তাদের সাপ্লাই চেইনটা পুরো ওয়ার্ল্ড জুড়ে বিস্তৃত, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হয়ে তারপরে তারা ফাইনালি ইউএসএ তে তাদের প্রোডাক্টটা আনে। এই টোটাল সাপ্লাই চেইনে তার ওভারঅল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি করতেছে সেটা আমি অ্যাসেস করতে পারি এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের মাধ্যমে। যদি আমি শুধু এনভায়রনমেন্টটা দেখি সেটাকে বলতেছি আমি ELCA। ওকে, সো এটা মোটামুটি এই পিকচারটা যদি আমরা দেখি যে এনভায়রনমেন্টাল ইন্টারভেনশনস, কি পরিমাণ র ম্যাটেরিয়াল নিচ্ছি, কি পরিমাণ ইমিশন করতেছি, কি পরিমাণ ফিজিক্যাল মডিফিকেশনের ভিতর দিয়ে যাচ্ছি আমি সাপ্লাই চেইনে, অর্থাৎ ন্যাচারাল এরিয়া ধরো ল্যান্ড এরিয়া বা ওয়াটার এরিয়া কিভাবে আমি চেঞ্জ করতেছি, এবং কি পরিমাণ নয়েজও ধরো আমি তৈরি করতেছি। সবকিছু যদি আমি ইন্টারভেনশন দেই সেগুলোকে আমি কিছু মিড পয়েন্ট ক্যাটাগরির মাধ্যমে দেখতে পারি এবং এন্ড পয়েন্ট ক্যাটাগরির মাধ্যমে দেখতে পারি, এবং সেগুলো আমি তখন মেজার করতে পারি। যেমন প্রত্যেকটা জিনিস ক্লাইমেট চেঞ্জের উপরে কি ইম্প্যাক্ট, রিসোর্স ডিপ্লিশনে কি ইম্প্যাক্ট, ল্যান্ড ইউজের উপরে কি ইম্প্যাক্ট, ওয়াটার ইউজের উপরে কি ইম্প্যাক্ট, ইউট্রফিকেশনে কি ইম্প্যাক্ট, এসিডিফিকেশন কি ইম্প্যাক্ট, বায়োডাইভার্সিটিতে কি ইম্প্যাক্ট, প্রত্যেকটা জিনিসকে আমি মেজার করলাম, প্রত্যেকটা জিনিস মেজার করলাম, প্রত্যেকটা জিনিস মেজার করলাম। সেগুলোকে আমি আরো সুন্দরভাবে কম আকারে যদি দেখতে চাই, এগুলাকে আবার কম্বাইন করে একটা নর্মালাইজ করে আমি দেখলাম যে ওভারঅল এই সবগুলো বিষয় মিলে হিউম্যান হেলথকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, পৃথিবীকে কিভাবে ইকোসিস্টেমকে, পৃথিবীকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, পৃথিবীর রিসোর্সকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে। তিনটা জিনিস খালি আমি দেখলাম, সবগুলা না দেখে সবগুলো আমি আইডেন্টিফাই করে সেটাকে নর্মালাইজ করে ওয়েটেড ফ্যাক্টরে এনে আমি তিনটা ডাইমেনশন দেখলাম। পৃথিবীর মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, পৃথিবীকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, পৃথিবীর রিসোর্সকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে। সো প্রত্যেকটা আমি সারা পৃথিবীর এই একটা রিটেইলারের সারা সাপ্লাই চেইনের সবগুলা জিনিস এনে আমি তিনটা ভাবে দেখলাম, সেটা হচ্ছে ELCA। আমি যদি SLCA এর কথা বলি, সোশ্যাল লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, সেটাকে আমি যেহেতু সোশ্যাল ডাইমেনশনটা দেখতেছি আমাকে প্রথমে স্টেক হোল্ডার গুলাকে দেখতে হবে যে কারা কারা স্টেক হোল্ডার। ধরো আমি আবার যদি জি স্টারের কথা বলি যে গ্লোবালি 10টা দেশে বিস্তৃত, আমি দেখবো তার ওয়ার্কার কারা, তার কনজিউমার কারা, লোকাল কমিউনিটি কারা, কোন সোসাইটিতে, কি ধরনের সোসাইটিতে তারা কাজ করতেছে, এবং অন্যান্য ভ্যালু চেইন অ্যাক্টর কারা, অর্থাৎ ম্যানেজার এটা সেটা যারা, সব স্টেক হোল্ডারকে আমি আনলাম। প্রত্যেকটা স্টেক হোল্ডারের এই ডাইমেনশন গুলো আমি দেখলাম, তাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আছে কিনা, চাইল্ড লেবার আছে কিনা, ফেয়ার স্যালারি দিচ্ছে কিনা, ওয়ার্কিং আওয়ার ঠিক আছে কিনা, ফোর্সড লেবার হচ্ছে কিনা, ইকুয়াল অপরচুনিটি অথবা ডিসক্রিমিনেশন আছে কিনা, হেলথ এন্ড সেফটি ঠিক আছে কিনা, সোশ্যাল বেনিফিট ঠিক আছে কিনা। প্রত্যেকটা জিনিসের এই ক্যাটাগরি গুলো আমি দেখে সেটাকে আমি যখন মেজারমেন্টের পর্যায়ে আনবো তখন সেটা মেজার করে আমি বলতে পারবো যে এই অবস্থান, সেটাকে বলতেছে SLCA। এটা খুবই খুবই বিগিনিং স্টেজে আছে, এখন পর্যন্ত সবচেয়ে এস্টাবলিশড আছে হচ্ছে ELCA, যেটা আমি করতেছি। SLCA হচ্ছে আমার নেক্সট স্টেপ হবে যদি আমি ফিউচার 10 বছর ডাউন দ্য লাইন কাজ করি। সো এটা এখনো খুব বার্জিয়নিং স্টেট, ভেরি ইনিশিয়াল স্টেজে আছে। এই যে পেপারটা দেওয়া আছে এটা পড়লে, এটা ইউনাইটেড নেশনস এর একটা পেপার, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রামের, ওটা পড়লে তোমরা দেখতে পারবা যে SLCA এর উপরে টোটাল আউটলাইনটা দেওয়া আছে। চাইলে বাংলাদেশে বসে কাজ করা সম্ভব, বাট জাস্ট এই গাইডলাইন গুলো ফলো করতে হবে এবং টাইম দিতে হবে। আচ্ছা, লাস্ট আমি একটু কথা বলি ইকোনমি বলতে। হ্যাঁ, ইকোনমিক সাস্টেইনেবিলিটি হচ্ছে কি যে আমি যেই টাকাটা আমি যেটা ইনকাম করতেছি, ওকে, সেই ইনকামটা ডিস্ট্রিবিউট কিভাবে করতেছি। সো আমি শুধু কি প্রফিট জেনারেশন করতেছি নাকি আরো অন্যভাবে এটা ব্যয় হচ্ছে। যেমন আমি যদি ইনকামের কথা চিন্তা করি, এখন আমরা যেটা করি যে জিডিপি বাড়তেছে কিনা, জিডিপি হচ্ছে একটা ফল্টি মেজারমেন্ট। জিডিপি দিয়ে আসলে অনেক কিছুই বোঝা যায় না। হ্যাঁ, জিডিপি হচ্ছে একটা দেশের জিডিপি যদি আমি দেখি, আচ্ছা আমি একটা মিনিট টাইম নিতেছি। হ্যাঁ, জাস্ট সরি ফর দ্যাট। দেখা যায় আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলতেছে জিডিপি হচ্ছে একটা ফল্টি মেজারমেন্ট। হ্যাঁ, যে জিডিপি বলতে বোঝায় যে একটা দেশের সব ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির হেলথটা কিরকম, বুঝলি, যে একটা দেশের সব মিলে কি পরিমাণ ট্রেড হচ্ছে। আমি যদি বলি বাংলাদেশের জিডিপি এখন বর্তমানে আমার যতটুকু ধারণা $300 বিলিয়ন মনে ক্রস করে না। আমার আইডিয়া আছে কোনো? না, এরকমই হবে, ক্রস করবে না, কম হবে। হ্যাঁ, $300 বিলিয়ন কম হবে, $300 বিলিয়ন অ্যারাউন্ড। সো $300 বিলিয়ন জিডিপি যদি আমি বলি, তার মানে বোঝা গেল যে এক বছরে বাংলাদেশের সরকারি বেসরকারি যত ধরনের আর্থিক লেনদেন হয়েছে তার ভ্যালুটা হচ্ছে $300 বিলিয়ন। যত ধরনের আর্থিক লেনদেন হয়েছে আমি ট্র্যাক করি, দেখবো যে $300 বিলিয়ন কেনা বেচা, মানে $300 বিলিয়ন লেনদেন হয়েছে গভর্নমেন্ট প্রাইভেট সব ক্ষেত্র মিলে। তার মানে এটা হচ্ছে হেলথ বোঝাচ্ছে। ধরো আমি যদি বলি আরেকটা দেশের জিডিপি $500 বিলিয়ন, তার মানে ওই দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি আরো হেলদি, মানে ওখানে আরো বেশি
চলে কাজ কাম, টাকা পয়সার খেলা ওখানে আরো বেশি। আমি যদি বলি আরেকটা দেশের জিবি 700 বিলিয়ন, তার মানে আচ্ছা ওরা ইকোনমিক্যালি আরো হেলদি, ওদের দেশে আরো, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই যে টাকাটা যেটা চলতেছে, লেনদেনটা, সেটা কিভাবে চলতেছে, সেটা কি ওমেন এমপাওয়ারমেন্ট করতেছে কিনা, জেন্ডার ডিসক্রিমিনেশন কমাচ্ছে কিনা, হ্যাঁ, মেয়েরা শিক্ষিত হচ্ছে কিনা, বা সেটা এডুকেশনকে বাড়াচ্ছে কিনা, সেটা করাপশন কমে আনতেছে কিনা, মানুষের মনে শান্তি আছে কিনা, মানুষের রোগ শোক কমাচ্ছে, এটা কিন্তু জিডিপি বলতেছে না। সো যার জন্য যেমন এখানে এটা বিসিজি অ্যানালাইসিস, আমার একটা ফেভারিট কনসালটেন্সি ফার্ম হচ্ছে বোস্টন কনসাল্টিং গ্রুপ, আমি এখানে জবে অ্যাপ্লাই করছি, দুবার রিজেক্ট খাইছি। সো এদের সাথে কনসালটেন্সি করার ইচ্ছা আছে। সো এটা বস্টন বেস ইউএসএ তে। সো এদের অ্যানালাইসিসটা আমার কাছে ভালো লাগছে। যেমন দেখো ইনকাম, হ্যাঁ, ইনকাম ওয়াইজ ইকোনমিটা যদি আমরা দেখি, ইনকাম ওয়াইজ যে জিডিপি কত, পার্চেজিং পাওয়ার কত, অর্থাৎ মানুষের শুধু জিডিপি না, মানুষের পার্চেজিং পাওয়ার আছে কিনা, মানুষের পকেটে টাকা আসছে কিনা, ওরা কেনাকাটা করতে পারে, এটা একটা মেজারমেন্ট। ইকোনমিক স্ট্যাবিলিটি, আমার যেই ইকোনমিটা আমি জেনারেট করতেছি সেটা স্টেবল কিনা। আমি 10 টাকা ইনকাম করতেছি, বাজারে কিনতে যায় দেখি যে জিনিসপত্রের দাম তো 50 টাকা, তাতে লাভ নাই। সো ইকোনমি, এবং সেটা কন্টিনিউয়াসলি, আজকে সকালে গরুর মাংস কিনছি 400 টাকা, আরে 2 দিন পরে যায় দেখি 600 টাকা। তার মানে কিন্তু স্টেবল না ইকোনমিটা। যেমন আমি গত 5 বছরে ইউএসএ তে কোনো জিনিসের দাম বাড়তে দেখি নাই। ইভেন প্যান্ডেমিকে, কোভিড-19 জিনিসপত্রের দাম কমছে, বাড়ে নাই। ঠিক আছে, এদের রিটেলাররা ওইরকম, এদের রিটেলাররা সিচুয়েশনে যদি দাম বাড়ায় দেয়, তাহলে জীবন আর কনজিউমার ওদের কাছে কোনো কিছু কিনবে না। এরা রিটেলাররা জানে, ঠিক আছে। আর এদের রিটেলারদের এক একজনের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, ওরা চায় না সামান্য পরিমাণ লয়্যালটি ব্রেক হোক। একটা কনজিউমার লয়্যালটি যদি হালকা পরিমাণ হারায়, তার মানে ওদের ব্যবসা লাটে উঠে যাবে এবং বিলিয়ন বিলিয়ন ডলার ওরা লস। জেসিপির মতো কোম্পানি ব্যাংকরাপ্ট, ঠিক আছে, সিআরস এর মতো কোম্পানি ব্যাংকরাপ্ট, আরো বড় বড় কোম্পানি, বিলিয়ন ডলার কোম্পানি ব্যাংকরাপ্ট। সো ওরা আসলে ছোটখাটো কিছু হইলে ব্যাংকরাপ্ট, কারণ ওদের হচ্ছে, সো ওরা কনজিউমারদেরকে খুব ভ্যালু, কনজিউমার হচ্ছে ওদের হচ্ছে একদম মানে জীবনের সব, মানে পা ধোয়া দিয়া পারলে নিয়ে যায় আর কি। এখানে আসলে দেখবা যে কনজিউমার ইজ কনজিউমার। আমাদের দেশে যেরকম কাজে বিক্রিত মাল ফেরত হয় না, হ্যাঁ, বা রুড ভাবে কথা বলে কনজিউমারদেরকে, বা আমরা যখন কোনো কিছু কিনতে যাই কাজে না 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 এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এটা ফেরত দিবে না, বা অনেক সময় কথা বলে, আমরা মানে একটু মন খারাপ করি কোনো প্রোডাক্ট কিনে। জীবনে ইউএসএ তে, এবং ইউএসএ হচ্ছে 15 ডেজ ব্যাক গ্যারান্টি। তুমি যে কোনো জিনিসই কিনে, কম্পিউটার কিনে এনে 15 দিন মুভি টিভি দেখে 15 দিন পর আবার ফেরত দিতে পারবা। মানে 15 ডেজ পর্যন্ত তোমার ভালো না লাগলে তুমি ফেরত। হ্যাঁ, জুতা টুতা পইরা ধরো এক স্টেট থেকে আরেক স্টেটে যায় বিয়ে টিয়ে প্রোগ্রাম টোগ্রাম করে এসে জুতা টুতা ফেরত দিয়ে দিলে, যদিও সেটা ইথিক্যাল কনজিউমারিজমের ভিতরে পড়ে না, তুমি সিস্টেমটাকে ব্রেক করলা। মানে এখানে এখানে একটা বিষয় কি, যে ওরা অ্যাজিউম করে নেয় যে কনজিউমাররা ইথিক্যাল, আমাদের মতো এশিয়ান কনজিউমার না, বাংলাদেশি কনজিউমার না আর কি। যে 15 দিন ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি দিছে এই জন্য, কনজিউমারদের সুবিধার জন্য। কোনো কনজিউমাররা যদি সেটা ভালো না লাগে সে ফেরত দিবে। তার মানে এই না যে কনজিউমারদেরকে বলতেছে তোমরা 15 দিন খালি আমার জিনিস চাও, আমি বিশাল বিলিয়ন ডলারের ব্যবসা দিয়ে রাখছি, তোমরা 15 দিন করে চালাও, কিছু কেনার দরকার নাই, খালি চালাও, মাংনা দিলাম, এরকম না কিন্তু। সো তোমাকে সিস্টেমের ভিতরে থেকে কাজটা করতে হবে, মানে ইথিক্যাল কনজিউমারিজম হইতে হবে আর কি। যেমন অ্যামাজন ব্যবসা করে, অ্যামাজনে অর্ডার দিলে ঘরের সামনে এসে দিয়ে যায়। বাংলাদেশে হইলে কোনো জিনিস কিন্তু খুঁজে পাওয়া যেত না, আরেকজন এসে নিয়ে কিন্তু চুরি করে চলে যেত। অ্যামাজনের ব্যবসা কিন্তু বাংলাদেশে চলবে না, কিন্তু এখানে চলে। অ্যামাজন বিলিয়ন বিলিয়ন ডলার, এবং অ্যামাজনের কারণে ওয়ালমার্ট দূরের মাথায়, কারণ অ্যামাজন হচ্ছে অনলাইন বেস। অ্যামাজন আসার পরে অন্যান্য সব গেছে গিয়ে ব্যাংকরাপ্ট হয়ে, কারণ অ্যামাজনের যে ব্যবসায়িক পলিসি, বিজনেস মডেল, অনলাইন বেস, ঘরে না দিয়ে যায়, 2 দিনে শিপিং, এত ফাস্ট ফেস, এবং এত জিনিস অন্যরা কুলায় উঠতে পারত না, সব ব্যাংকরাপ্ট। অ্যামাজনের ব্যবসা টিকছে শুধু ইথিক্যাল কনজিউমার, ইউএস এর ইথিক্যাল কনজিউমারিজমের কারণে। কারণ কি, বাসার সামনে এনে স্বর্ণের একটা ফুলটা এনে ফেলা দিয়ে গেছে মনে করো 1 মাস, কেউ সেটা ধরবে না। ইথিক্যাল, এভরিবডি ইজ ভেরি ইথিক্যাল। আমরা ইসলামে বা ধর্মের, অন্য ধর্মেরও কথা যদি বলি, যে জিনিসটা বলে যে ইথিক্যাল হওয়া, ভালো মানুষ হওয়া, এই জায়গাতে আসলে দেখবো যে মানুষগুলা কেন জানি ভালো। দূর থেকে মনে হয় যে আমেরিকাতে মনে হয় যে রাস্তাঘাটে সব মনে হয় প্যান্ট ম্যান্ট সারা ঘুরে, আসলে বিষয়টা তা না। বা আমেরিকাতে এই সমস্যা ওই সমস্যা, মানে নানাবিধ সমস্যা আমরা দেখি, এগুলো খুবই কম, ওগুলো না। কিন্তু জেনারেল সোসাইটিতে যে আমি আছি গত 5 বছর ধরে, মানুষ, এদের যে মানুষের যে ইথিক্যাল লেভেল বা এদের মানুষের হিউম্যান লেভেল, যেটা আমাদের বাংলাদেশ থেকে আমরা ওই লেভেলে যেতে 500 বছর লাগবে মিনিমাম। একটা জিনিস, একটা আইফোন রাস্তায় ফেলে থাকলে 1 সপ্তাহ পরে এসে দিয়ে যাবে, খুঁজে নিজে টাইম স্পেন্ড করে কার এটা দিয়ে যাবে, কেউ নিবে না, কিছু পরে থাকলে নিবে না, কে আরো কিছু জিনিস ধরবে না। এবং সবাই সবকিছু ডোনেট করতে প্রচুর পছন্দ করে। কারো একটা জিনিস লাগবে না কখনো, আমরা ইভেন এত ভালো লাগে যে আমাদের একটা জিনিস যে আমরা কাউকে দিলে, আরে তোর এটা দিছি, আমরা কত বড় করে দেখি, কাউকে একটা জিনিস ফ্রি দিলাম মনে করো, একটা কলম বা যে কোনো কিছু, আর এটা নিজের কাছে ভালো লাগে যে ওরা আমরা ডোনেট করছি। এখানে যে ডোনেট করে সে ডোনেট করতে পছন্দ করে, এবং সে কখনো বলতে চায় না যে আমি ডোনেট করছি, বা এটা তার জানতে নিজে নিজে, মানে এটা হচ্ছে কি, সে
পারলে মানে দিলে বেঁচে যায় আর কি, যে আমি এটা আরেকজনকে দিলাম, মানে সে নিয়ে আমাকে বাঁচায় দিল এরকম আর কি। একটা কম্পিউটার দিয়ে দেয়, একটা বড় ড্রেসিং টেবিল দিয়ে দিল, টেবিল দিয়ে দিল, আমার ঘরের সবকিছুই ফ্রি পাওয়া এরকম, ওভেন দিয়ে দিল, মানে টিভি টিভি সব দিয়ে দিল। হ্যাঁ, দিয়ে দিলে আরো সে বেঁচে গেল আর কি, যে জিনিসটা আমি নষ্ট না করে একটা লোক এসে আমারটা ইউজ করলো, যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, নাহলে তো টাকা আমাকে ফেলে দিয়ে ওয়েস্ট করতে হতো। ওরা ওয়েস্ট করতে চায় বেসিক্যালি এরকম আর কি। সো যাই হোক, আসলে উন্নত সোসাইটি অন্য যেগুলো না বলি, সো এই যে ইকোনমিক স্টেবিলিটি, যে আমার যে টাকাটা সেটা স্টেবল কিনা, ইনফ্লেশন, হঠাৎ করে টাকা আছে পকেটে 10,000, মানে আগে বেতন ছিল 5,000, এখন বেতন বাড়ায় করলো 10,000, কিন্তু দোকানে যায় তাও কিছু কিনতে পারি না, সবকিছুর দাম আকাশচুম্বী, এটা হইলে হবে না। সো ইকোনমি আসলে ইনফ্লেশন কমাচ্ছে কিনা দেখতে হবে। এমপ্লয়মেন্ট ঠিকঠাক আছে কিনা, ইকোনমির মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে কিনা, মানুষজন চাকরি রাখি ঠিক আছে কিনা এটা দেখতে হবে। মানুষের অ্যাক্সেস টু, এই যে হেলথ কেয়ার সিস্টেম আমাদের দেশে দেখো, একটা প্যান্ডেমিক হয়েছে, হেলথ কেয়ার সিস্টেম মনে করো উলট পালট হয়ে গেছে, সারা পৃথিবীতে হয়েছে, বাট আমাদের দেশের কথা যদি আমি চিন্তা করি, ডাক্তাররা আসে না, ডাক্তারদের পিপিআই নাই, পিপিই আসলে পিপিআই না, পিপিই নাই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস নাই, তারপরে ধরো ডাক্তাররা আসে না, বা কে দিবে কে যাবে বা কখন কাদেরকে কোয়ারেন্টাইন করবে, কোথায় কোয়ারেন্টাইন করবে, তারপরে এমার্জেন্সি রুম আছে কিনা, কতগুলো এমার্জেন্সি রুম আছে, কি পরিমাণ লোকজন এট এ টাইম আসতে পারে, এই যে ক্যালকুলেশন, হিসাব নিকাশ, এগুলো পুরো সিস্টেমে নেই, ডাক্তাররা যাইতে ভয় পাচ্ছে কেন, সেটা হবে তাই না? আমাদের হেলথ কেয়ার সিস্টেম থাকে এরকম, আমরা জানি যে আমাদের ক্যাপাসিটি ধরো 500 জন, এই মুহূর্তে 1,000 জন হবে, সো কিভাবে টেম্পোরারি 500টা করা যায়, যে 500টা সিট আছে বা সে তার এগেনস্টে কি পরিমাণ ডক্টর লাগবে, কিভাবে ডক্টর লাগবে, সেরকম ডক্টর আমার আছে কিনা, না হলে টেম্পোরারি ডক্টর কিভাবে নিয়োগ দেওয়া যায়, সেই টোটাল ডক্টরদের কি পরিমাণ পিপিই লাগবে, সেই পিপিই আমার আছে, না থাকলে দ্রুত ভিত্তিতে, আমাদের টেক্সটাইল সাপ্লাই চেন তো আমাদের নিজেদের, সো দ্রুত যেতে পিপিই করো, এক সপ্তাহে করো, আমরা গ্লোবালি, আমরা মানে গ্লোবালি আমরা শিপমেন্ট করি 3 মাসে, আমাদের নিজের পিপিই লাগবে আমার সেটা না, এই ধরনের কোনো কথা হলো নাকি? সো আমাদের রিসার্চ এন্ড আর&ডি নাই, সো আমরা জানি না, আমরা করতে পারি না শেষ। এই যে টোটাল, এটা মানুষের হেলথ ঠিক আছে কিনা, এডুকেশন ওয়াইজ ইকোনমিটা, এডুকেশনটা এনশিওর করতেছে কিনা, ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতেছে কিনা, ইনকাম ইনইকুয়ালিটি কমাতেছে কিনা, যে একটা ছেলের একই কাজে একটা ছেলের বেতন দিতেছে মেয়ে 100 টাকা, একটা মেয়েকে দিয়ে রাখছি 50 টাকা, এটা হওয়া চলবে না। কাজের ভিত্তিতে বিচার করতে হবে, চেহারা চুরুত লম্বা চূড়া, সে দেখতে ভালো না, কালো সাদা, মানে প্রতিবন্ধী, কোনো কিছুর সাথে ডিসক্রিমিনেট করা যাবে না। দেখতে হবে সে যে কাজটা আমি তাকে দিয়েছি সেই কাজটা সে করতেছে কিনা, সেই টাইমটা সে দিচ্ছে কিনা, তার এগেনস্টে আমাকে তাকে স্যালারি দিতে হবে। দ্যাটস ইট। এগুলো যে গভর্নেন্স, গুড গভর্নেন্স আছে কিনা, এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, প্রত্যেকটা জিনিসকে যখন ইকোনমি ঠিক রাখবে সেটাকে আমরা বলতেছি ইকোনমিক সাস্টেনেবিলিটি। ঠিক আছে? সো রিসার্চ ট্রেন্ডের কথা আমি চিন্তা করি, কোন দিকে রিসার্চ ট্রেন্ড যাচ্ছে, যারা আপকামিং রিসার্চার হবা বা জানতে চাও তারা এই বিষয়গুলো, সার্কুলার ফ্যাশন আমি যেটা বললাম, মাইক্রোপ্লাস্টিক্সটা কোন দিকে যাচ্ছে, প্রোডাক্ট লনজিভিটি, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এটা আমি কাজ করতেছি। অল্টারনেটিভ কনজাম্পশন মডেল, ফাস্ট ফ্যাশন কনজাম্পশনের বাইরে সার্কুলার কনজাম্পশন বা সেকেন্ড হ্যান্ড কনজাম্পশন, অল্টারনেটিভ বা রেন্ট এন্ড শেয়ার বা ক্লদিং ব্যাংকিং, অনেক ধরনের অল্টারনেট কনজাম্পশন মডেল এখন ইউরোপ আমেরিকাতে চলতেছে, যেগুলো বিগিনিং স্টেজে। এগুলো এই মডেলের ভিত্তি করে পৃথিবী 10 ইয়ার্স পরে সুইচ করে কিনা বা করলে কিভাবে হতে পারে, এটা নিয়ে কাজ করা যেতে পারে। লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট যেটা আমি কাজ করতেছি, এটা নিয়ে কাজ করার প্রচন্ড সুযোগ, অনেক বেশি সুযোগ আছে। ডেটা অ্যানালিটিক্স তো একটা ট্রেন্ডি, এবং এটা করলে তোমার চাকরি একদম সুনিশ্চিত। সো ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। ইন টার্মস অফ সাস্টেনেবিলিটি, মানে এগুলো সাস্টেনেবিলিটি কিভাবে হেল্প করে আর কি। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স আমি টুকটাক কাজ করছি, সো এইটা করা যেতে পারে। সাপ্লাই চেইনের উপরে, সাপ্লাই চেইন কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়, এটার উপরে ব্লকচেইন টেকনোলজি নিয়ে কাজ করা যেতে পারে, যারা টেকনোলজি নিয়ে কাজ করতে পছন্দ করে। স্লো ফ্যাশন, ফাস্ট ফ্যাশনের অপোজিটটা হচ্ছে স্লো ফ্যাশন, যেটা হচ্ছে ক্রাফট বেসড। আমাদের দেশে তো অনেক ক্রাফট হয়, যেমন হিল ট্যাক্স এবং অন্য জায়গায়, এবং আমরা অন্যান্য, যেমন আমাদের আড়ং-এর কথা চিন্তা করলে, আড়ং-এর কথা যদি আমরা চিন্তা করি, ওটা ক্রাফট বেসড। ওই ধরনের ফ্যাশনকে গ্লোবালাইজ করতে পারি কিনা আমরা, এগুলো করা যেতে পারে। সাস্টেনেবল ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে পারি, যেমন গ্রাফিন, নতুন ম্যাটেরিয়ালস আসতেছে, অল্টারনেটিভ ফাইবারস, কটনের বাহিরে কোনো ফাইবার, যেমন ব্যানানা ফাইবার বলি বা পাইনা, বা আমাদের দেশে সুপারি গাছের কত রকমের, সুপারি গাছ থেকে ফাইবার বের করা যায় কিনা, ওগুলা ওইভাবে ইন্টারন্যাশনালি করতে হবে, যে আমি যে কোনো জায়গা থেকে ফাইবারটা নিচ্ছি না কেন। ফাইবার মানে কি? ফাইবারটা বেসিক্যালি সেলুলোজ, তাই না? সো আমি যদি লায়োসেল মডেল বা রেয়ন দেখি, ওগুলা বেসিক্যালি কি, গাছ থেকে উড চিপস এনে সেখান থেকে সেলুলোজটাকে এক্সট্রাক্ট করে ফাইবার তৈরি করতেছে। সো বেসিক্যালি আমি যদি সেলুলোজকে কোনোভাবে এক্সট্রাক্ট করতে পারি যে কোনো জায়গায়, সেলুলোজ কোথায় পাওয়া যায়? গাছের ডালে, বাকলায়, পাতায়, সব জায়গায় সেলুলোজ আছে। সেলুলোজটাকে আমি পৃথক করে সেখান থেকে সেটাকে সেলুলোজ পৃথক করতে পারলে আমি ফাইবারটা তৈরি করতে পারি। সো যে কোনো গাছগাছালি থেকে কিন্তু ফাইবার করা যায়। আমাকে যেটা করতে হবে, রিসার্চটা স্ট্রং করতে হবে, এবং যে কোনো গাছ থেকে ফাইবারটাকে আলাদা করে সেই ফাইবারটা অ্যাপারেল হওয়ার জন্য উপযুক্ত কিনা, তার স্ট্রেংথ ঠিক আছে কিনা, স্পিনেবিলিটি ঠিক আছে কিনা,
তার কমফোর্টেবিলিটি ঠিক আছে কিনা, তার ওয়াটার ময়েশ্চার ম্যানেজমেন্ট ঠিক আছে, ওগুলা দেখে ঠিক যদি ঠিকঠাক করতে পারি তাহলে সেটা একটা অল্টারনেট ফাইবার হতে পারে, এবং সেটা দ্যাট কুড বি এ সাস্টেনেবল ফাইবার, বিকজ কটন হচ্ছে এগ্রিকালচার মধ্যে বললাম পানি অনেক নেয়, কেমিক্যাল অনেক নেয়। সেলফ ক্লিনিং ফ্যাব্রিক করতে পারি, যেহেতু আমি যেটা বললাম যে ওয়াশিং ড্রাইং ওই জায়গাতে প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম হচ্ছে এবং 60% ইম্প্যাক্ট ওখান থেকে আসে। সো আমি এমন কোনো কিছু তৈরি করতে পারি যে সেলফ ক্লিনিং, অর্থাৎ আমি এটা পরার পরে ধোয়ার প্রয়োজন নাই, যেটা কাজ আমাদের ডিপার্টমেন্টে এরকম কাজ হয়েছে এবং আমার একজন প্রফেসর এটা নিয়ে অনেক মানে উনি এটার ধরতে গেলে ওয়ান অফ দ্য পায়োনিয়ার, কাজ করে। আবার আমরা যে ক্লিন করি কেন, কাপড়ে গন্ধ হয়ে যায় বা কাপড়ে ভাঁজ পড়ে যায়, সো আমি যে রিঙ্কল ফ্রি, ভাঁজ ফ্রি অথবা অর্ডার ফ্রি গন্ধতে না হয় এনক্যাপসুলেশন, মাইক্রো এনক্যাপসুলেশন করতে পারি কিনা, যেখানে আমি ভিতরে পারফিউম ফাইবার স্ট্রাকচারের ভিতরে আমি পারফিউম দিয়ে দিলাম, সো কাপড়টা লং টাইম চললো, কাপড়ে কোনো সেন্ট থাকবে, অথবা আমি জিঙ্ক দিয়ে দিলাম, মানে আর কিছু একটা জিঙ্ক হচ্ছে অর্ডারকে হচ্ছে দূর করে, সো আমি এরকম কিছু দিয়ে দিলাম যেটাকে অর্ডার যে কারণে হয় সেটাকে দূর করে দিল, মাইক্রো এনক্যাপসুলেশন বলে বা ন্যানো স্টেজে গিয়ে আমি কাজটা করলাম। সো এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। ডিজিটাল প্রিন্টিং এবং ফিনিশিং এ অনেক পুরো ডাইস কেমিক্যালস চায় এবং অলমোস্ট সেম এনভায়রনমেন্টালি ডিগ্রেডিং অ্যাজ ডাইং প্রসেস। সো ডিজিটাল প্রিন্টিং এর মাধ্যমে আমি সেখানে একটা সাস্টেনেবিলিটি আনতে পারি কিনা, ওয়াটারলেস ডাইং করতে পারি কিনা। ইনফ্যাক্ট ন্যাচারাল ডাইজ এর ফিউচার খুব ভালো, সো ন্যাচারাল ডাইজকে আমি ম্যাস স্কেলে কিভাবে নিতে পারি এগুলো নিয়ে গবেষণা করা যেতে পারে। মডুলার ডিজাইন করতে পারি, আমি একটা প্রোডাক্ট তৈরি করলে সেই প্রোডাক্টটা যাতে এক সিজনেই যাতে না হয়, সেটাতে বিভিন্ন সিজন এবং ক্লাসিক্যাল ডিজাইন হয় এবং বিভিন্ন ভাবে পরা যায়। ধরো আমি একটা টি শার্ট কিনলাম, টি শার্ট হিসেবে পরা যাবে, আবার এটাকে ফোল্ড খুলে আমি এটাকে লং শার্ট হিসেবে, ফুল ফর্মাল শার্ট হিসেবে পরলাম, আবার মনে করি এটাকে আমি চেঞ্জ করে ক্যাপ হিসেবে পরলাম। মানে একটা প্রোডাক্টকেই বিভিন্ন ভাবে পরা যায় কিনা, সেই ডিজাইনটা করা যায় কিনা, বা এটার বিভিন্ন পার্টে ভাঙা যায় কিনা, হাতা খুলে ফেললাম বা একটা সাইড খুলে ফেললাম, দেখা যাচ্ছে আমার একটা সাইডে প্রবলেম হচ্ছে, ছিঁড়ে গেছে, ওই সাইডটা খুলে সেই সাইডটা আমি রিপ্লেস করলাম, এইভাবে করা যায় কিনা। তাইলে আমার পুরো কাপড়টা পুরো প্রোডাক্টটা ফেলে না দিয়ে আমি এটা সাস্টেনেবল করতে পারলাম। জিরো ওয়েস্ট ডিজাইন, আমরা যখন প্যাটার্ন বা মার্কার মেকিং করি সেখানে জিরো ওয়েস্ট করা যায় কিনা, যে ডিজাইনে কোনো ধরনের ওয়েস্ট নাই, এবং সেটাকে ক্র্যাডল টু ক্র্যাডল অর্থাৎ সার্কুলার ফ্যাশন করা যায় কিনা। এইগুলো হচ্ছে রিসার্চ। এই একটা টার্ম সার্চ দিলে হাজার হাজার ম্যাটেরিয়ালস আসবে এবং একটা টার্মের উপরে তুমি তোমার বাকি জীবন গবেষণা করতে পারবা। কিছু কিছু নাম যেগুলো মনে রাখা উচিত যারা এই রিলেটেড গ্লোবালি খুব ভালো কাজ করতেছে, তারা আছে যেমন সেন্টার ফর সাস্টেনেবল ফ্যাশন, এটা লন্ডন কলেজ অফ ফ্যাশন বেস। মিসরা ফিউচার ফ্যাশন, এটা সুইডেন বেস। হিগ ইন্ডেক্স ইউএসএ বেস। ফ্যাশন রেভুলেশন, এটা ইউএসএ বেস বাট সারা গ্লোবালি এদের ইয়া আছে, মানে ব্রাঞ্চ আছে, বাংলাদেশও আছে। ম্যাকআর্থার ফাউন্ডেশন ইউকে বেস, ওরা সার্কুলার ফ্যাশন নিয়ে কাজ করে। আর প্যাটাগোনিয়া হচ্ছে এই যে সাস্টেনেবল ক্লদিং যেটা, এটার ওয়ান অফ দ্য পায়োনিয়ার প্যাটাগোনিয়া। ওরা হচ্ছে একটা রিটেলার, একটা ব্র্যান্ড, ইউএস বেস। ওরা ওদের সব প্রোডাক্টই মোটামুটি সাস্টেনেবল, ওরা সাস্টেনেবিলিটির উপরে ভিত্তি করেই ওদের বিজনেস প্ল্যানটা সাজাইছে, যে ওরা যত কিছু করবে সব সাস্টেনেবিলিটি ফ্রেমওয়ার্কের ভিতরে করবে। সো প্যাটাগোনিয়ার প্রোডাক্ট গুলো, ওদের স্টোরিটাও তোমরা পরে দেখতে পারো। ইউনিভার্সিটি যদি আমি কোথায় পড়তে পারি, আমাকে যদি কেউ কোশ্চেন করে যে কি কি ইউনিভার্সিটি আছে গ্লোবালি, আমি যদি কোথাও যাইতে চাই, পড়তে চাই, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি, এনসি স্টেট, কর্নেল, ক্যালিফোর্নিয়া স্টেট, ফ্লোরিডা স্টেট, কলোরাডো স্টেট। আমি পড়তেছি ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি। আমার পাশাপাশি আছে ওকলাহোমা স্টেট, আইওয়া স্টেট, লুজিয়ানা স্টেট, ইউনিভার্সিটি অফ মিজুরি আমার পাশাপাশি, ইউনিভার্সিটি অফ ডেলাওয়ার একটু দূরে, ইউনিভার্সিটি অফ ওয়াইমিং দূরে, ওয়াইও ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন এটা আমার কাছে, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইউকে তে, ইউনিভার্সিটি লিডস ইউকে তে, লন্ডন কলেজ অফ ফ্যাশন ইউকে তে, টেকনিক্যাল ইউনিভার্সিটি ড্রেসডেন জার্মানি, নিদারল্যান্ড জার্মানি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ লিবারেক এটা চেক রিপাবলিক, ইউনিভার্সিটি বোরাস সুইডেন, আলতো ইউনিভার্সিটি ফিনল্যান্ড, কাউনাস ইউনিভার্সিটি টেকনোলজি লিথুয়ানিয়া, ইন্ডিয়ান আইআইটি দিল্লি, অনেকগুলোই আছে আইআইটি, উহান টেক্সটাইল চায়না, হংকং আছে, এগুলা অনেক আছে, এছাড়াও আরো অনেক অনেক আছে। তো তোমরা এই ইউনিভার্সিটি গুলো সার্চ দিলেও ওদের অনেক ম্যাটেরিয়ালস আসবে, আসলে ওখানে পড়ে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে করতে পারো। সো দ্যাটস এন্ড অফ মাই প্রেজেন্টেশন। অনেক কথা বলা, আসলে কথা শেষ হচ্ছিল না। না না, এটা মানে আমরা আসলে হারাই গেছিলাম ইনফ্যাক্ট, মানে অনেক রিসোর্সফুল একটা প্রেজেন্টেশন দিছেন। তো হ্যাঁ, আমরা আমাদের অনেকগুলো কোশ্চেনও জমা পড়ে গেছে, তো আমরা মনে হয় কোশ্চেন পিক করা শুরু করি। ঠিক আছে। তো দুইটা কোশ্চেন আসছে যেটা আসলে আমাদের রিসেন্ট প্যান্ডেমিক সাথে রিলেভেন্ট বলি। যেমন একজন জিজ্ঞেস করতেছে যে এই যে রিসেন্ট যে এপিডেমিক চলতেছে, এটা কি আসলে সেকেন্ড হ্যান্ড ক্লদিং সেক্টরে কোনো মানে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে কিনা? ফেলতে পারে, কারণ সেকেন্ড হ্যান্ড ক্লদিং এর যে কটা মোটিভেশন এবং ব্যারিয়ার যদি আমরা চিন্তা করি, যে কি কি মোটিভেশনস এর কারণে মানুষজন সেকেন্ড হ্যান্ড ক্লদিং কিনে, আর কি কি ব্যারিয়ার্স আছে যেটার কারণে তারা কিনে না, ওটা আমরা দেখি। তাই ব্যারিয়ার গুলার একটা ব্যারিয়ার হচ্ছে যে অনেকে মনে করে সেকেন্ড হ্যান্ড ক্লদিং আনহাইজেনিক,
আনক্লিন অ্যান্ড ডার্টি। এটা হচ্ছে একটা ব্যারিয়ার। সো প্যান্ডেমিকের কারণে যদি কিছু কনজিউমার মনে করে যে না এটা কিনলে রোগ হতে, এবং অনেকের এই ধারণা আছে যে এটাতে রোগ ছড়াতে পারে, সো এটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে, অবভিয়াসলি পড়তে পারে, এই ব্যারিয়ারটা স্ট্রং হইতে পারে। হ্যাঁ, তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যে সাস্টেনেবিলিটি প্রজেক্ট নিয়ে গ্লোবালি যে কাজ চলতেছে, তো এই করোনা ডিজাস্টারের কারণে গ্লোবালি কি মানে কোনো মেজর চ্যালেঞ্জ কি ফেস করতে পারে এই প্রজেক্ট গুলো? সায়ান এটা নিয়ে যায় তো, সায়ান এসে ইস্যু করতেছে হচ্ছে কি ব্যথা হয়েছে মাথায়? আচ্ছা ওরকম নিয়ে যাবো, কথা শেষ করে তারপর ওকে দেখাবো সবাই রে। আব্বু সবাই চলে আসছে তোমাকে দেখার জন্য। হ্যাঁ, ওরা আচ্ছা আমাদের সাথে একটু পরিচয় করে দিয়ে নাকি। কোশ্চেনটা আরেকবার করো। আচ্ছা, মানে এই গ্লোবালি যে সাস্টেনেবিলিটি প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে আর কি, এই হ্যাঁ, করোনা ডিজাস্টারের কারণে এই কাজগুলোতে কি কোনো মানে সমস্যা হইতে পারে কিনা? আমার মনে হয় যে একটু ইম্প্যাক্ট হবে। একটু দেখো এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, অ্যাঙ্গেলটা কি দেখো যে গ্লোবালি যারা এই সাস্টেনেবিলিটিটার পক্ষে যারা, হ্যাঁ, যারা চায় যে পৃথিবী সাস্টেনেবল হোক, বা সাপ্লাই চেইন বা থিঙ্ক ট্যাঙ্ক যারা, বা দেখো সাস্টেনেবিলিটি আমরা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারতেছি না এই জন্য কারণ বিজনেস এন্টিটি যারা তারা প্রফিট ম্যাক্সিমাইজেশনেই বেশি বেশি বিশ্বাসী। যে তারা চায় যে 2 টাকা ইনভেস্ট করলাম, দ্রুত 5 টাকা পকেটে চলে আসলো, কাম শেষ। তো যখন সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি আমি, যে ওয়েস্ট ওয়াটার ভালো করে ট্রিট করি আমি, বা শ্রমিকদেরকে ভালো বেতন দেই, বা এটা ভালো করে ওটা ভালো করি, তো ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট কিছু চলে যায়, কিছু প্রফিট কিন্তু চলে যায়। তো যার জন্য কিন্তু এটা করা যাচ্ছে না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু অনেক প্রবলেম, এবং যেহেতু গ্লোবালি স্ক্যাটার কমপ্লেক্স সিস্টেম, সো এখানে বসে সান ফ্রান্সিসকো বা নিউ ইয়র্ক বেজ একটা কোম্পানি কিন্তু বাংলাদেশে কি হচ্ছে এটা নিয়ে অত মাথা ঘামাতে চায় না, আর হালকা উপর দিয়ে চলে যেতে চায় যে ওদেরটা ওরা দেখো, আমি হালকা কিছু টাকা টুকা দিয়ে দিই, এটা টুকটাক বলে যে হ্যাঁ আমি হ্যাঁ করতে, বাট আমি ইনভলভ হতে চায় না। এগুলো কিন্তু চ্যালেঞ্জ। এখন দেখো করোনা ভাইরাস আসা যেহেতু, সো যারা এটার পক্ষে যে সাস্টেনেবিলিটি হোক, তারা কিন্তু করোনা ভাইরাসের কারণে তারা কি বলবে, তারা বলতেছে যে দেখো করোনা ভাইরাস কই থেকে আইসা আমাদেরকে সব নষ্ট করে দিয়ে গেল, যদি কিনা ক্লাইমেট চেঞ্জ একবার আমাদেরকে ধরে তাহলে কিন্তু আমাদের আর বাঁচন নেই। করোনা ভাইরাস হচ্ছে আমাদের জন্য একটা মানে একটা আমাদের সতর্ক, আয়ু, একটা বড় একটা সতর্ক আর কি, মানে একটা সতর্ক। সতর্কবার্তা। আমরা হ্যাঁ, করোনা ভাইরাসকে দেখে শিখি যে ক্লাইমেট চেঞ্জকে কিভাবে, কেন আমাদের আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত, কেন আমাদের আরো সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ করোনা ভাইরাস একটা ভাইরাস, এটাকে আমরা কোনোভাবে ভ্যাকসিন দিয়ে, কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে যদি পৃথিবীতে পানি পুনি আইসা সব ধ্বংস করে সাইক্লোন মাইক্লোন হয়, তাইলে আমরা তখন কিছু কিন্তু করার থাকবে না। সো ওরা কিন্তু এভাবে বলতেছে। আর বিজনেস পার্সপেক্টিভ থেকে ওরা বলে কি যে আমাদের তো ব্যবসা লাটে উঠছে, আমরা তো ব্যাংকরাপ্ট, এখন আর সাস্টেনেবল চিন্তা করার টাইম না, এখন কিছুদিন আগে আগে ব্যবসা দেখি, বিষয়টা বুঝছো? সো আমার আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ইম্প্যাক্ট আছে। ব্যবসার এখন সার্ভাইভ করার, যে চায়নার যে সবচেয়ে বড় এখন যে ধনী, যে কি যেন কি মা যেন জ্যাকমা না, জ্যাকমা, হ্যাঁ, আলিবাবা। আলিবাবার জ্যাকমা বলছে যে 2020-এ কোম্পানিগুলোর ব্যবসা হচ্ছে কিনা এটা দেখার টাইম নাই, তুমি সার্ভাইভ করতেছে কিনা, যে সার্ভাইভ করবে সেই ধনী। ঠিক আছে, এটা হলো জ্যাকমার কথা। সো 2020-এ হচ্ছে কোম্পানিগুলো সার্ভাইভ করতেছে কিনা এটাই হচ্ছে মেইন। এখন সার্ভাইভ করতে গেলে সাস্টেনেবিলিটি এরা একটু কম দেখবে আর কি, বিষয়টা বুঝছো? বাংলাদেশের ফ্যাক্টরি ঠিক আছে কিনা, ওখানে কি করছে, এগুলো এখন একটু কম দেখবে, এটাই আমার কাছে স্বাভাবিক মনে হয়। কারণ বেঁচে থাকাটাই যেখানে একটা কষ্টের, বা বাংলাদেশের কথা যদি চিন্তা করো, ইকোনমি নিচে রয়েছে, এমপ্লয়িরা মানে গার্মেন্টস ওয়ার্কাররা খেয়ে থাকতেছে না, বেঁচে থাকতেছে, সেখানে ফ্যাক্টরি ঠিক আছে কিনা এটা এখন কিন্তু দূরে চলে যাবে মানুষের থট প্রসেস থেকে। বাট আবার সব ঠিকঠাক হয়ে আসলে ডেফিনেটলি সাস্টেনেবিলিটি ফিরে আসবে। সো প্যান্ডেমিকের ওভারঅল ইম্প্যাক্ট এটাই, যে প্যান্ডেমিক আসার কারণে যারা ফাঁকিবাজি করতো আগে থেকে তারা একটু বেশি ফাঁকিবাজি করবে, আবার এই প্যান্ডেমিকই যারা ফাঁকিবাজি করতো না তাদেরকে আরো নতুন ভাবে সচেতন করবে। সো এটা দুই দিকে উভমুখী ইফেক্ট আছে আর কি। সেটাই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে মানে আপনার অপিনিয়ন জানতে চাইছে যে সাস্টেনেবিলিটি কি বর্তমান ইন্ডাস্ট্রি গুলোতে এটার কতটা চর্চা হয়? চর্চা হয় বলতে যারা বুঝে। এখন দেখো একটা ইন্ডাস্ট্রি যখন গ্লোবালাইজড হয়, মানে একটা কথা আছে যে মেইন মেইন অফিস থেকে সাপ্লাই চেইন যত দূরে যাবে সাস্টেনেবিলিটিটাও তত দূরে যাবে। ঠিক আছে, এখন ধরো আমি একটা কোম্পানি চালাইতেছি, ধরো হেমায়তপুর বেস, হ্যাঁ হেমায়তপুরে আমি একটা কোম্পানি চালাইছি, আমি কোম্পানিটা ওখানেই দেখি, পুরো সাপ্লাই চেইনটা ওখানেই আমার। আমি কাছাকাছি কোনো জায়গা থেকে ফাইবার নিতেছি, ধরো আমি সাভারের কোনো জায়গা থেকে ফাইবার আনতেছি, হেমায়তপুরে আমি সব রেডিমেডি করে কাপড় টাপড় বানাইছি, সেল করতেছি ধানমন্ডিতে। তাহলে কি সাপ্লাই চেইন গুলো আমার কাছাকাছি, আমি কিন্তু সব কন্ট্রোল করতে পারতেছি। আমি যাই কটন ফিল্ডে যাই বলতে পারতেছি তোমরা কেমনে কীটনাশক উল্টোপাল্টা দিলা কেন, তুমি এটা দাও, আমি কিন্তু মনিটর করতে। ফ্যাক্টরিতে আমি সব দেখতেছি, ধানমন্ডিতে কিভাবে মানে সেল হচ্ছে সব কন্ট্রোল করতেছি। এখন আমি ফাইবারটা হলো আমার উজবেকিস্তানে, আমি কেমনে আমার তৈরি হচ্ছে মনে করো টার্কিতে, আমি সেল করতেছি মনে করো রোমানিয়াতে। তার মানে কি আমি বাংলাদেশ বেস, সাপ্লাই চেইন স্ক্যাটার্ড, আমার সাস্টেনেবিলিটি কিন্তু স্ক্যাটার্ড।
সো কোশ্চেনটা আরেকবার বলো, কোশ্চেনটা জানি কি? এটাই যে হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো আসলে সাস্টেনেবিলিটি নিয়ে হ্যাঁ কাজ করতেছে কিনা। হ্যাঁ অবশ্যই করতেছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে ইম্প্যাক্টটা যেহেতু গ্লোবালি যদি স্ক্যাটার, সো এটার উপর গ্রিপটা হচ্ছে একটু কম। কিন্তু যেসব কোম্পানিগুলো হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড, যেমন দেখো জেসিপি নিয়ে 118 বছরের পুরাতন কোম্পানি, ঠিক আছে, ব্যাংক্রাফট হয়েছে, জেসিপি নিয়ে ব্যাংক্রাফট হয়েছে, ব্যাংক্রাফট ফাইল করে 118 বছর পর। তবে দেখো সেই 118 বছরের তার যে নো হাউ, তার যে এক্সপার্টাইজ, সেটা 2020-এ এসে কিন্তু চলে না, কাজে লাগে। কাজে লাগায়। সো যেসব কোম্পানিগুলো হচ্ছে থটফুল, ফিউচার ওরিয়েন্টেড, ফিউচারিস্টিক, তারা সাস্টেনেবিলিটিকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং তারা বুঝতেছে যে ফিউচার ইজ সার্কুলার, ফিউচার ইজ নট লিনিয়ার, ঠিক আছে, ফিউচার ইজ সাস্টেনেবল, ফিউচার ইজ নট গোনা আনসাস্টেনেবল। তারা এটা বুঝতেছে এবং তারাই প্যাটাগোনিয়ার মতো কোম্পানি, তারাই নাইকি, যেমন নাইকি ইউএসএ তে কিন্তু যে প্রোডাক্টের দিকে সবচেয়ে বেশি সেল, নাইকির $1 বিলিয়ন সেল। নাইকি কিন্তু সাস্টেনেবিলিটি নিয়ে অনেক আর&ডি আছে। বা H&M ফাস্ট ফ্যাশন হইলেও H&M কিন্তু আই ওয়াশ করার জন্য বা গ্রিন ওয়াশ করার জন্য কিছু কিছু জিনিস ওদের আছে, যে অনেক ইনভেস্ট করে ওরা, যে ক্যাপসুল কালেকশন বা ধরো কনসেপ্ট কালেকশন, ওদের অনেক কালেকশন আছে যেগুলো দিয়ে ওরা মোটামুটি তাও টিকে আছে। সো বটম লাইন কি, বটম লাইন হচ্ছে যে আমার কথা হচ্ছে যেসব কোম্পানিগুলো ফিউচারিস্টিক, যারা চায় যে ডাউন দ্য লাইন তাদের কোম্পানি আরো 100 বছর 200 বছর টিকুক, তারা ডেফিনেটলি সাস্টেনেবল এবং সাস্টেনেবল ভ্যালু দিচ্ছে। অন্য কোম্পানি যারা অত ফিউচারিস্টিক না, তারা কিছুটা টিকে থাকার জন্য হলেও এটাকে ভ্যালু দিচ্ছে। যারা একদমই ফিউচারিস্টিক না, তারা হয়তো ভ্যালু দিচ্ছে না, বাট তাদের ব্যবসা টিকবে না। সো যে কোনো কোম্পানিতে এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, যে কে কতটুকু অনেস্টলি কাজ করতেছে, সিনসিয়ারলি করতেছে, সেটা যদি আমরা অন্য জায়গায় রাখি, বাট সাস্টেনেবিলিটি আছে কিনা এরকম যদি করি, 90% কোম্পানির উপরে সবারই সাস্টেনেবিলিটি ফিল্ডটা আলাদা আছে, যে তারা সাস্টেনেবিলিটি নিয়ে একটা উইং আছে, যে একটা উইংই থাকে সাস্টেনেবিলিটি ম্যানেজার, সাস্টেনেবিলিটি ডিরেক্টর, তারা গ্লোবালি সাস্টেনেবিলিটিকে দেখে, ম্যানেজ করার চেষ্টা করতেছে আর কি। এর সাথে আমি অ্যাড করি যে নাইকি অ্যাডিডাসের একটা পলিসি আছে এরকম, তার রিসেন্টলি আমি যেটা দেখলাম যে ওরা কিন্তু প্লাস্টিক মেটেরিয়াল থেকে কিন্তু সুইং থ্রেড তৈরি করতেছে, এবং এক্স্যাক্টলি। সেটা সেটা কিন্তু ওই একটা বড় একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি সাস্টেনেবিলিটি। হ্যাঁ, এই যে রিসাইকেল ম্যাটেরিয়াল থেকে যেটা করি, সেখান থেকে দেখো আমরা টেক মেক ওয়েস্ট মডেলে যদি যাই, টেকের জায়গাটাতে কিন্তু আমি এটাকে কিন্তু সার্কুলার করে দিলাম, যে আমি আর ন্যাচারাল মানে মানে নন রিনিউয়েবল জিনিস নিচ্ছি না। আমি একটা জিনিস একবার সিস্টেমে ঢুকছে, ধরো প্লাস্টিক বানাইছি, প্লাস্টিকটাকে গলায় আমি আবার ফাইবার বানায় বার করলাম, চাল আবার আবার ওটা দিয়ে রিসাইকেল হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি রিসাইকেল। কন্টিনিউয়াসলি হচ্ছে। এক্স্যাক্টলি। সো রিসাইকেলড ফাইবার এন্ড ইয়ার্ন ভেরি ইম্পর্টেন্ট, এবং স্পেশালি রিসাইকেল পলিয়েস্টার। অনেক, এই যে প্যাটাগোনিয়া বললাম, ওরাও রিসাইকেল পলিয়েস্টার নিয়ে কাজ করে, নাইকি করে, অ্যাডিডাস করে, অনেক কোম্পানি এটা করে রিসাইকেল পলিয়েস্টার। সেটাই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সার্কুলার মডেলের ক্ষেত্রে ফাস্ট ফ্যাশন যে টেন্ডেন্সি, এটা কি একটা বড় প্রবলেম কিনা, এটা একদম জানতে চাই। হ্যাঁ, ফাস্ট ফ্যাশন মডেল দিতে সবচেয়ে বড় প্রবলেম, ফাস্ট ফ্যাশন মডেলটা বেসিক্যালি শুরু হয়েছে না 80s এর শেষের দিক থেকে, আর্লি 90s এ যদি আমরা বলি, আস্তে আস্তে স্পেশালি এটা বুম হয়েছে 2001-এ, চায়না যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দিছিল। 2001-এ চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, তার আগে চায়না যোগ দেয় নাই ওয়ার্ল্ড ট্রেড WTO তে। হ্যাঁ, চায়না যখন যোগ দিল, তার আগে নাফটা ছিল, যেমন নর্থ আমেরিকান ট্রেড এগ্রিমেন্ট সামথিং। এটা এটা হচ্ছে মানে ইউএসএ, কানাডা এবং মেক্সিকোর ভিতরে। তো তখন সাপ্লাই চেইনটা মেক্সিকো বেস ছিল, মেক্সিকো থেকে সব প্রোডাক্ট ওরা আনতো। আর গ্লোবালিও যে তোমার এমএফএ ছিল, মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ছিল, এগুলো ছিল। ওগুলো সব ফেজ আউট হয়ে যায় 2000-এর দিকে। হ্যাঁ, নাফটা উঠে দেয়, এমএফএ উঠে দেয়, তারপর 2001-এ হচ্ছে চায়না যোগ দেয়। তারপর থেকেই ওয়ার্ল্ডের এই একেবারে পুরো ফাস্ট ফ্যাশন হয়ে গেছে। তার আগে এটা শুরু হইতেছিল 2000-এর পর থেকে, যে মনে করো পৃথিবীর যেখানেই সবচেয়ে কম দামে দিবি, আমি সেখান থেকে মাল আনবো, আমেরিকা এটা বা ইউরোপে এটা আসবে। তো এইভাবে শুরু হয়ে গেছে, এবং দ্রুত 2 মাস 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসেও আমি মনে করো প্রোডাক্ট নিয়ে আসতে পারছি। তো সার্কুলার ফ্যাশনের একটা অন্যরকম এলিমেন্ট, আমি বলছি সার্কুলার ফ্যাশনের অনেক প্যারামিটার আছে, তার অন্যরকম একটা প্যারামিটার হচ্ছে তোমাকে স্লো ফ্যাশন ওরিয়েন্টেড হইতে হবে, ইথিক্যাল কনজিউমার হইতে হবে। ঠিক আছে? সো তুমি যে আমি দিনে 10টা কাপড় পরবো, এটা আমি আমি জানি না আসলে এটা কতটুকু, কারণ যেহেতু এখনো রিসার্চের পর্যায়ে যাচ্ছে, মানে রেসপন্সিবল কনজিউমার হইতে হবে। হ্যাঁ, আমি দিনে 50টা প্রোডাক্ট পড়তে চাই, সেটা হয়তো বা সার্কুলার ফ্যাশনে পড়া যাবে না। কারণ সার্কুলার ফ্যাশনের একটা এলিমেন্ট যেমন স্লো ফ্যাশন, আর একটা এলিমেন্ট আমি যেটা বললাম যে ক্লাসিক্যাল ডিজাইন, ডিউরেবল প্রোডাক্ট। হ্যাঁ, যে প্রোডাক্টটা ডিউরেবল, যে আমি একটা প্রোডাক্ট ডিসপোজেবল না, মানে একটা প্রোডাক্ট ইউজ করলাম ফেলে দিলাম এরকম টিস্যুর মতো না, প্রোডাক্টটা ক্লাসিক্যাল এবং ডিউরেবল, ইমোশনাল ডিউরেবিলিটি থাকবে প্রোডাক্টে। ধরো আমি প্রোডাক্টটা কিনলাম, সেটা লং টাইম ইউজ করার মতো ইমোশনাল কানেকশন থাকবে প্রোডাক্টের সাথে। অথবা প্রোডাক্টটা ডিউরেবল, ধরো আমি যে প্রোডাক্টটা $2000 দিয়ে কিনি, বাংলা টাকা 2 লাখ টাকা দিয়ে একটা জ্যাকেট কিনলাম, শীতের লেদার জ্যাকেট, ওই জ্যাকেট কি আমি ফালাইয়া দিব?
ওটা কিন্তু আমি ফালাবো না, ওটা কিন্তু আমি 10 বছর পরবো, তাই না? সো আর আমি যেটা মনে করো 50 টাকা দিয়ে নীলক্ষেত থেকে একটা টি শার্ট কিনছি, সেটা কি করি আমি একবার করে যা দিলাম ফালায়। বিষয়টা কিন্তু এরকম। So, এখানকার কনজিউমারদের জন্য ফাস্ট ফ্যাশনটা কিছুটা ওইরকম। ওরা তো একটা ওয়েডিং এ যাবে, আচ্ছা $10 $20 দিয়ে একটা ওয়েডিং গাউন কিনলো, পরলো, আসলো, আর এটা ছিঁড়ে গেছে, ফালাই দিল। কিন্তু এই যে ওয়েডিং গাউনটা $20, অর্থাৎ বাংলা টাকা 1600-1700 টাকা, এটা সারা পৃথিবীর সবকিছু রিসোর্স নিয়ে যে এখানে আসছে, এরা তো ওরা চিন্তা করে না। সেটাই। ফাস্ট ফ্যাশন কনজিউমার, স্লো ফ্যাশন হইতে গেলে তোমাকে চিন্তা করতে হবে যে প্রোডাক্ট গুলো ডিউরেবল হবে, লং টাইম যাবে, যে একবার রিসোর্স দিব, রিসোর্সটা যেহেতু ডাউন দ্য লাইন 10 বছর 12 বছর 15 বছর তোমাকে সার্ভিস দেয়, ওইরকম ডিউরেবল, অথবা ওইরকম ডিউরেবল হইলেও যদি ইমোশনাল কানেকশন না থাকে তাহলেও মানুষ কিন্তু ফেলে দেয়। সো দেখা গেছে আমি ডিউরেবিলিটি দিলাম, এট দ্য সেম টাইম জ্যাকেটটা 10 বছর 15 বছর ক্লাসিক্যাল ডিজাইন আছে কিনা, 10 বছর 15 বছর পরেও তোমার পড়তে মন চাবে কিনা, এই ডিজাইনটাও আমাকে নিয়ে আসতে হবে। আসো ওকে, আমাকে দিয়ে, হ্যাঁ আর কোশ্চেন? আমার মনে হয় আমরা আমাদের সেশনের বাবা, শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ সায়ন কি আমাদের সাথে একটু জয়েন করবে নাকি? সায়েন্স জয়েন করবে একটু, হ্যাঁ এই তো বাবা, হাই এটা হচ্ছে আমার আঙ্কেল। ছেলে, 2.5 বছর, বেল করাই দিচ্ছে কিছুদিন আগে, চুল থাকলে আর একটু ভালো লাগতো। চুলটা একদম ক্লাসি চুল ছিল, আমি ওই চুলটা খুব মিস করি। সবাইকে হাই দাও, এটা এটা রাখো, এখন আমরা কথা বলি, হ্যাঁ সবাইকে হাই দাও, বলে হ্যালো। হ্যালো, হ্যাঁ, তোমার সবাই কেমন, তোমার সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো, বাংলাও শিখে গেছে। হ্যাঁ বাংলা শিখাচ্ছি, কারণ স্কুলে গেলে তো পটর পটর ইংরেজি বলবে, তখন আয়সা বলবে যে বাবা তোমার ইংরেজি হয় না, সেটাই। তো এই জন্য ঠিক একটু আছে। বাংলা শিখে নিচ্ছি। তো ভাই বল। আমরা হ্যাঁ আমরা তাহলে ক্লোজিং হ্যাঁ যাইতে পারি, যেহেতু হ্যাঁ আমাদের শিওর। একটা লং সেশন, আমাদের অনেক ডিসকাশন হয়েছে, আমাদের হ্যাঁ কোশ্চেনও আসছে, হুম, আমরা মোটামুটি ভাবে থ্রোলি জিনিসটা জানতে পারছি। সো ইট ওয়াজ ঠিক এ আছে। নাইস থট প্রভোকিং সেশন ব্যাকড বাই টু মেনি ইম্পর্টেন্ট অ্যান্ড মানে ইনফরমেশন। তো ঠিক আপনাকে আছে। আবারও ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার, এবং আমার মনে হয় যে এখান থেকে ইনফরমেশন গুলা ওদের পরবর্তীতে বিভিন্ন রিসার্চ করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে, এবং হুম, এটা আসলে একটা ওদের অ্যাসেট হয়ে থাকবে আপনার ইনফরমেশন গুলো। হুম। তো ইয়া শেষ থ্যাঙ্কস। যদি আপনার কিছু বলার থাকে আর কি আমাদের উদ্দেশ্যে। আমি সবাইকে থ্যাঙ্কস দেই, স্পেশালি তোকে আমাকে ইনভাইট করার জন্য, হুম, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আর আমি সবার সাথে সবসময় এগুলো শেয়ার করতে পারলে ভালোই লাগে। হ্যাঁ সব সেটাই। প্রতিদিন ভালো লাগে না যদিও, বাট মানে যে মাঝে মাঝে ভালো লাগে আর কি। হুম। তো খুব ভালো লাগছে, আর সবাই জয়েন করছে দেখে আমার বেশি ভালো লাগছে, মানে অলমোস্ট 30-35 ছিল। হ্যাঁ হ্যাঁ, 30-35 ছিল। এত সবাই যে এত মানে জানতে চায় বা জানার আগ্রহটা যে হুম, আছে, হুম। বাংলাদেশের সবাই আমি মনে করি যে সবাই খুবই মেধাবী, মানে এখানে যারা আছে তারা বেসিক্যালি আমার থেকে বেশি মেধাবী। এটা আমি পার্সোনালি না না, ফিল আমরা চেষ্টা করব কি এখান থেকে কিছু সর্ট আউট করে আমরা নিজেরাও রিসার্চ করার ক্ষেত্রে এটা মানে হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের মনে করি যে টুল আমি হিসেবে আমি কাজ এখানে করবে। আসার পরে যেটা দেখলাম যে স্পেশালি আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা চায়না থেকে যারা আসে, তারা কোনোভাবে আমাদের থেকে বেশি মেধাবী না। হ্যাঁ, আমি যেখান থেকে উঠে এখানে আসছি, বাকি যারা আছে আমি মনে করি তারা আরো আর মেধাবী। যেটা দরকার, যেটা দরকারটা কি, একটা ভালো কিছু করার জন্য লেগে থাকা। মানে আমি একটা জিনিস করতে চাই, সেটা আমি আসলে অতটুকু এনার্জি আমার আছে, আমি দিব। সো 5-6 বছর কষ্ট করলে যে কোনো জিনিসই মানে সম্ভব। সো সবাই এখানে যারা আছে পড়তেছে এসকে থেকে, মানে যারা স্টুডেন্ট বা অন্য জায়গায় যারা স্টুডেন্ট, সবাই যারা ভালো কিছু করতেছে দেশে বিদেশে, আমি মনে করি দেশেও প্রচুর কাজ করা। আমি এখানে হ্যাঁ আসার পর দেশে definitely। থাকতে, দেশে থাকতে আমি দেখতাম কি দেশে কাজ করা যায় না, কারণ তখন তো আমি জানতাম না কিভাবে কাজটা হুম, করতে হুম, হয়। হুম, বাট সেটাই। এখানে এসে দেখলাম যে আসলে দেশেই কাজ করার জায়গা, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা ওই সিস্টেমটা তৈরি হয়ে ওঠে নাই। সো আমরা যদি ভালোভাবে গাইড করতে পারি, মানে আমরা যারা এখন তৈরি হচ্ছি বা দেশে যারা আসস্তরা বা যারা থাকবে হুম, পরবর্তীতে, গাইড করতে পারে, দেশে অনেক বড় বড় রিসার্চ করা, বড় বড় কাজ করা সম্ভব, সেটাই। ইন টার্মস অফ রিসার্চ সোললি, অর ইন টার্মস অফ ইকোনমি, মানি জেনারেশনের ক্ষেত্রে। মানে আমরা যদি কাজ করি ভালো, অবশ্যই সেটা প্যাটেন্ট ম্যাটেন্ট করলে অনেক টাকা পয়সা ডাউন দ্য লাইন আসবে। আর যারা বাইরে আসতে চায় তারা অবশ্যই যে ইউনিভার্সিটি গুলো দিছি হুম, এগুলো দেখে, এবং কারো এই এই ধরনের চিন্তা করার কিছু নাই যে আমি পারবো কিনা বা আমাকে দেওয়া হবে কিনা, এগুলা ভুয়া জিনিস। মানে পারবো তো অবশ্যই, জাস্ট টাইমটা লাগবে। টাইম দিতে হবে সেটাই। তো সবাইকে ধন্যবাদ আর কি, আর তোকে হ্যাঁ ধন্যবাদ, নেক্সট বার কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ভাই, ওকে। তো ঠিক বাই আছে, বাই। আল্লাহ হাফেজ। আর আমি প্রেজেন্টেশন দিয়ে রাখতেছি, হ্যাঁ হ্যাঁ শিওর। ঠিক ঠিক আছে। আছে, ওকে, আল্লাহ হাফেজ তাহলে, বাই বাই। হ্যাঁ। Elfie.